তাপমাত্রাকে পরিমাপ করার জন্য আমাদের একটা প্রপার গাইডলাইন থাকা দরকার এবং আমরা অলরেডি যেহেতু উষ্ণতামিতিক ধর্ম নিয়ে জেনেছি, উষ্ণতামিতিক পদার্থ নিয়ে জেনেছি, তাই কোনো একটা যন্ত্রের মধ্যে যদি আমরা কোনো উষ্ণতামিতিক পদার্থকে রাখি তাহলে সহজেই তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে ওই যন্ত্রের মধ্যে থাকা উষ্ণতামিতিক পদার্থের ধর্মগুলো পরিবর্তন হবে এবং ওই সমস্ত ধর্ম দেখে আমরা সহজেই আইডেন্টিফাই করতে পারবো কোন একটা অঞ্চলে তাপমাত্রা কত। তা আমরা এখন দেখব যে কীভাবে আসলে কোনো একটা জায়গার তাপমাত্রা মাপা হয় এবং তাপমাত্রা পরিমাপের জন্য আমরা যে যন্ত্র ইউজ করে থাকি সেটার নাম তোমরা সবাই জানো, সেটা হচ্ছে কি থার্মোমিটার। বাট এখন আমরা একটু থিওরিটিক্যাল এবং ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন দেখব যে কিভাবে আসলে তাপমাত্রাকে পরিমাপ করা হয়। তো আমরা উষ্ণতামিতিক পদার্থের ধর্ম সম্পর্কে বলেছিলাম এবং ধর্ম বলতে আমরা অনেক কিছু বুঝি, অর্থাৎ আমরা ইচ্ছা করলে দৈর্ঘ্য এল বলতে পারি, এটা একটা উষ্ণতামিতিক পদার্থের ধর্ম। তারপর আমরা ধর্ম বলতে রোদ বলতে পারি, তারপর হচ্ছে আমরা আয়তন বা ভি বলতে পারি। তো এরকম অনেকগুলো ধর্ম আমরা দেখেছিলাম। তো এখন এই ধর্মগুলো আমরা বাদ দিই, আমি ধরে নিলাম প্রত্যেকটা ধর্ম আমরা এক্স দ্বারা ডিনোট করলাম। তার মানে কোনো একটা উষ্ণতামিতিক পদার্থের ধর্মগুলো হচ্ছে এক্স এবং এক্সের মানটা বাড়ে বা কমে যদি আমাদের তাপমাত্রা বাড়ে কিংবা কমে। তাহলে আমি বলতে পারি যদি আমাদের তাপমাত্রা হয় টি কোনো একটা অঞ্চলে, তাহলে এই তাপমাত্রা বাড়লে আমাদের উষ্ণতামিতিক পদার্থের ধর্মগুলো বাড়বে এবং কমলে ধর্ম কমবে। যেমন আমি একটা ধর্মের কথা যদি বলি, লেন্থ। কিসের লেন্থ? ধরা যাক কোনো একটা অ্যালকোহল থার্মোমিটার বা পারদ থার্মোমিটারে যে স্তম্ভ আছে বা কলাম আছে সেই কলামের লেন্থ। তাহলে লেন্থ কি বাড়তে পারে যদি তাপমাত্রা বাড়ে, আবার লেন্থ কমতেও পারে তাপমাত্রা যদি কমে। তার মানে আমি ধরে নিলাম তাদের মধ্যে একটা সমানুপাতিক সম্পর্ক আছে বা সরলরৈখিক সম্পর্ক আছে। তাহলে এক্স হচ্ছে কোনো একটা বস্তুর উষ্ণতামিতিক ধর্ম এবং টি হচ্ছে ওই বস্তুটার তাপমাত্রা। তো তাপমাত্রা বাড়ালে এক্স বাড়বে, তাপমাত্রা কমালে এক্স কমবে। তো এখন আমরা একটু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দেখি। এক্স সমানুপাতিক টি এর মানে হচ্ছে উষ্ণতামিতিক পদার্থের ধর্মটা একদম সরাসরি তাপমাত্রার সমান না। এর মধ্যে সমানুপাতিক সম্পর্ক মানে হচ্ছে কি, একটা যদি বাড়ে তাহলে আরেকটা বাড়বে, একটা যদি কমে তাহলে আরেকটা কমবে। আমরা পরবর্তীতে ম্যাথমেটিক্যাল টার্ম হিসাবে কি করতে পারি, একটা সমানুপাতিক ধ্রুবক এখানে দিতে পারি। তুমি ধরে নাও এ হচ্ছে সেই সমানুপাতিক ধ্রুবক এবং টি হচ্ছে আগের মতো আমাদের তাপমাত্রা। বাট স্টিল আমাদের এখানে কিছু কনস্ট্যান্ট বা বলা যায় ধ্রুবক মান যোগ হিসেবে থাকতে পারে। তো সেটা আমি এখানে দেখিয়ে দিলাম। তার মানে আমাদের উষ্ণতামিতিক ধর্মই যে একদম সরাসরি কোনো একটা ধ্রুবক গুণন তাপমাত্রা হবে এমন না ব্যাপারটা, মাঝে মাঝে কিছু পরিমাণ মান যোগ বিয়োগ হতে পারে। তো আমি এই জন্য বি নামক আরেকটা যেই ধ্রুবক আছে সেটা আমরা এখানে দিলাম এবং আমরা এই সমীকরণটাকে 1 নং সমীকরণ লিখি। তাহলে আমাদের এক্সের পরিচয়টা হচ্ছে কি, এক্স হচ্ছে আমাদের উষ্ণতামিতিক ধর্ম। তাহলে আমি একটু লিখে ফেলি, এটা উষ্ণতামিতিক ধর্ম হচ্ছে আমাদের এক্স, আর টি হচ্ছে কি আমাদের তাপমাত্রা, যেখানে বড় হাতের টিটা তাপমাত্রা দ্বারা প্রকাশ করা হয়। তো এখন আমরা দুটো তাপমাত্রার কথা বলি। আমরা টি বলতে যেহেতু তাপমাত্রা বোঝাচ্ছি, তার মানে আমরা দুটো তাপমাত্রা নিলাম। একটা হচ্ছে 0°C তাপমাত্রা, আরেকটা হচ্ছে 100°C তাপমাত্রা। তো 0°C তাপমাত্রায় আমি ধরে নিলাম কোনো একটা পদার্থের উষ্ণতামিতিক ধর্ম হচ্ছে এক্স নট, জাস্ট ধরে নাও। তাহলে এক্স নট হচ্ছে আমাদের একটা ধর্ম এবং সেটা 0°C তাপমাত্রায় কাজ করবে। তাই যদি করে তাহলে এক্স নটের মানটা কী হবে, 1 নং ইকুয়েশন অনুসারে এ ইন্টু টি হবে। তাহলে টি হচ্ছে 0°C, তাই টি এর জায়গায় আমি 0 বসাবো, প্লাস হচ্ছে বি দিব। তো এটা আমরা এভাবে লিখতে পারি। আবার আমি ধরে নিলাম 100°C তাপমাত্রায় ওই একই পদার্থের উষ্ণতামিতিক যে ধর্মটা ছিল সেটা হচ্ছে x100 এবং তারপরে আমরা এখানে আবার এ দিব এবং এই জায়গাটাতে আমরা টি এর বদলে 100 দিব। তারপর আমরা এখানে বিটাকে গুণ করে দিব। তো এই দুটো কন্ডিশন আমি কখন দেখালাম, ধরে নাও তোমার কাছে একটা পদার্থ আছে, সেটা হচ্ছে উষ্ণতামিতিক পদার্থ এবং এই উষ্ণতামিতিক পদার্থের দুটো ধর্ম আমরা দেখছি, একটা হচ্ছে 0° তাপমাত্রায়, আরেকটা হচ্ছে 100° তাপমাত্রায়। এবং 1 নং ইকুয়েশন অনুসারে আমরা এই দুটো জিনিস লিখতে পারি। তাই যদি হয়ে থাকে তাহলে আমরা 1 এবং 2 নং ইকুয়েশনটা যদি সলভ করি তাহলে আমরা এ এবং বি এর কিন্তু আলাদা আলাদা মান পেতে পারি। যেমন তুমি একদম প্রথম কন্ডিশনে যদি দেখো, জাস্ট এই লাইনটা যদি দেখো, তাহলে এই লাইনকে আমরা ইচ্ছে করে রিপ্লেস করতে পারি কি দ্বারা, এক্স নট ইজ ইকুয়াল টু বি দ্বারা। কেন? কারণ এখানে এর সাথে 0 গুণন, তাই আমাদের শুধুমাত্র এক্স নট হবে কি বি এর মান। তারপরে এই বি এর মানটা আমি যদি এই জায়গাটাতে বসিয়ে দিই, দ্যাট মিনস পরের লাইনে যদি বসিয়ে দিই, তাহলে আমি পাবো x100 ইজ ইকুয়াল টু এ ইন্টু 100। তার মানে এটাকে আমরা ইচ্ছে করলে 100 এ লিখতে পারি, প্লাস বি এর মানটা হচ্ছে কি এক্স নট। আমরা এইভাবে কিন্তু এটা সাজিয়ে লিখতে পারি। তো তাই যদি হয়ে থাকে তা আমরা এখান থেকে যদি এর মানটা বের করতে চাই তাহলে কত হবে, আমরা এক পাশে 100 রাখলাম, আরেক পাশে হচ্ছে
x100 মাইনাস হচ্ছে x0 রাখলাম এবং আলটিমেটলি আমরা যদি a এর মানটা বের করি তাহলে আমাদের a এর মানটা অনেকটা এমন হবে। যদি একটু ভালো করে দেখো তাহলে a হচ্ছে কত, x100 মাইনাস হচ্ছে x0 ডিভাইড বাই নিচে থাকবে হচ্ছে আমাদের 100। তো আবার আমরা এই জায়গাটাতে x0 এর মান কি পেয়েছি, b পেয়েছি। তার মানে আমরা এর পরের লাইন কি লিখতে পারি, আমরা এর পরের লাইন লিখতে পারি জাস্ট x0 এর জায়গায় যদি b বসাই তাহলে a এর মানটা আসবে কি, a ইজ ইকুয়াল টু উপরে বসবে হচ্ছে x100 মাইনাস হচ্ছে x0 এর জায়গায় b এবং নিচে বসবে আমাদের সিম্পলি 100। তো জাস্ট এতটুকু ঘটনা আমরা ঘটালাম, কি করলাম আমরা ফাইনালি a এবং b এর মানটা পেয়ে গেলাম। খেয়াল করো আমরা এই জায়গাটাতে b এর মানটা পেয়েছি এবং এই জায়গাটাতে a এর মান পেয়েছি। এখন আমাদের পরের কাজ যেটা সেটা হচ্ছে আমরা a এবং b এর মানটা একদম 1 নং ইকুয়েশনে বসিয়ে দেব। দেখো তো কোথায় 1 নং ইকুয়েশনটা আছে, ঠিক এই জায়গাটাতে 1 নং ইকুয়েশন আছে। তাহলে তুমি দুটি স্পেসিফিক তাপমাত্রা নিবে, একটা হচ্ছে 0 ডিগ্রি, একটা হচ্ছে 100 ডিগ্রি। এই দুটো তাপমাত্রার জন্য তুমি এখানে a আর b এর মানটা বের করবে, তারপর তাদের মানটা তুমি 1 নংয়ে বসিয়ে দিবে। তো আমি এটা একটু কেটে দিচ্ছি। আমি যদি এখন 1 নংয়ে a আর b এর মানটা বসাই তাহলে আমি কি পাবো, তাহলে আমি পাবো, তো এখানে আমি একটু লিখে দিই যে a এবং b আমরা এখন 1 নং ইকুয়েশনে বসাচ্ছি। তাহলে এখানে আমরা পাচ্ছি কি, আমরা পাবো হচ্ছে x এর মান যা ছিল সেটা হচ্ছে উষ্ণতামেদিক ধর্ম, এটা যা আছে তাই থাকবে, ইজ ইকুয়াল টু আমি যদি এর মানটা বসাই, এর মানটা কত বের হয়েছিল x100 মাইনাস হচ্ছে b ডিভাইড বাই নিচে ছিল আমাদের 100 প্লাস হচ্ছে b এর মানটা যদি আমি বসাই কত ছিল, x0 ছিল। তো এখন এই হচ্ছে আমাদের কন্ডিশন। তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে একটু মডিফাই করব। তো আমরা এই জায়গাটা থেকে এখানে মডিফাই করি। তো এক কাজ করি, এটাকে এখানে মডিফাই না করে নিচে মডিফাই করি এই জায়গাটাতে, কারণ এখানে একটা ছবি আমরা একটু পরে দেখব। তো সমস্যা নেই, আমরা এখানে x এর মান লিখতে পারি x ইজ ইকুয়াল টু উপরে বসে হচ্ছে x100 মাইনাস b, নিচে হচ্ছে আমাদের 100। আর একটা কাজ করা যায়, এখানে আমরা ইচ্ছা করলে xকে ওই পাশে নিয়ে আসতে পারি। দ্যাট মিনস এই জায়গাটাতে x মাইনাস x0 এটা দিতে পারি। আর আরেকটা জিনিস দেখো, এখানে মনে একটা মিস্টেক হয়েছে, টি এর মানটা আমি এখানে বসাইনি, অর্থাৎ এর সাথে এখানে টিটা গুণ হবে। তো এর সাথে এখানে টিটা গুণ হলো, প্লাস হচ্ছে বি ছিল, তো যা আছে তাই থাকে এখন। তার মানে আমাদের এই টোটালটার সাথে অবশ্যই একটা টি গুণ আকারে থাকবে বা তাপমাত্রা গুণ আকারে থাকবে। তারপর কি করা যায়, তারপর আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে সব কিছু তো ঠিকঠাক আছে, তো আমি টিটাকে এক পাশে রাখলাম, এখানে রাখলাম। আচ্ছা, আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে x100 মাইনাস b এর মানটা আমি আর এখানে বসালাম না, b এর মানটা ছিল হচ্ছে x0, এটাকে আমি এখন বসিয়ে দিই। তো x0টা আমি উপরে বসিয়ে দিলাম b এর জায়গায়, নিচে হচ্ছে 100, আর ওই পাশে হচ্ছে কি আমাদের x মাইনাস x0 আগের মধ্যেই থাক। তারপর আমি সরাসরি যদি টি এর মানটা বের করি, টি কি ছিল আসলে, টি ছিল আমাদের স্পেসিফিক একটা তাপমাত্রা, এটা কিন্তু তাপ না, তাপমাত্রা। তাহলে টি এর মানটা কি পাবো, অপর পাশে গেলে আমাদের x মাইনাস x0 থাকবে হচ্ছে উপরে, নিচে থাকবে হচ্ছে x100 মাইনাস হচ্ছে x0, মানে উল্টে যাবে, এবং এই টোটালটার সাথে আমাদের 100 গুণ থাকবে। তাহলে আলটিমেটলি আমরা এখানে যেটা পেলাম সেটা হচ্ছে কোনো একটা বস্তুর উষ্ণতামেদিক ধর্ম যদি হয় আমাদের x, তাহলে ওই বস্তুটার তাপমাত্রা যদি টি হয় তবে ওই বস্তুটার জন্য এ এবং বি এর মানটা বের করে আমরা ফাইনালি ওই বস্তুর তাপমাত্রা বা টি এর মানটা বের করতে পারলাম। এবং খেয়াল করে দেখো, এই টি এর মানটা অবশ্যই ওই বস্তুর তাপমাত্রা, এবং এই তাপমাত্রার মধ্যে কী কী জিনিস থাকছে, প্রথমে থাকছে হচ্ছে আমাদের এক্স আসলে কি ছিল, এক্স হচ্ছে আমাদের টি পরিমাণ তাপমাত্রায় উষ্ণতামেদিক ধর্ম ছিল। তাহলে আমি তোমাদেরকে তিনটে জিনিস এখন একটু ক্লিয়ার করে দিই, এবং আমি একটু রেড কালারে রাখছি তিনটা জিনিস কী কী। একটা হচ্ছে আমি জাস্ট এই জায়গাটাতে দেখাই, আমাদের টি পরিমাণ তাপমাত্রা যখন ছিল ওই বস্তুতে, তখন ওই বস্তুটার একটা উষ্ণতামেদিক ধর্ম ছিল, সেই ধর্মের পরিমাণটা ছিল এক্স। এই এক্সটা রোদও হতে পারে, আয়তনও হতে পারে, তারপর চাপও হতে পারে, তারপর হচ্ছে দৈর্ঘ্যও হতে পারে, যা খুশি হতে পারে। তাহলে টি পরিমাণ তাপমাত্রায় ওই বস্তুর উষ্ণতামেদিক ধর্ম হচ্ছে এক্স। যখন আমাদের তাপমাত্রাটা 0 ডিগ্রি সেলসিয়াস ছিল, তখন আমাদের ওই বস্তুর উষ্ণতামেদিক ধর্মটা কতটুকু ছিল, অবশ্যই x0 ছিল। এবং 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের ওই বস্তুটার উষ্ণতামেদিক যে ধর্ম সেটা ছিল x100। তো এই তিনটা বিষয়কে আমি কাজে লাগিয়ে এমন একটা সূত্র তৈরি করেছি, যে সূত্রটা আমাদেরকে কী নির্দেশ করে, যে কোনো তাপমাত্রায় বস্তুটার অবস্থা কী সেটা নির্দেশ করে। তার মানে যদি তোমাকে কোনো একটা বস্তুর উষ্ণতামেদিক ধর্ম দেওয়া হয় নির্দিষ্ট তাপমাত্রায় এবং 0 ডিগ্রিতে এবং 100 ডিগ্রিতে, তাহলে তুমি সহজেই বলতে পারবে ওই বস্তুটা কতটুকু তাপমাত্রা যুক্ত আছে।
তো এবার আমরা টোটাল ব্যাপারটাকে যদি একটা গ্রাফের মাধ্যমে দেখি তাহলে গ্রাফটা দেখতে এমন দেখাবে, যেখানে এক্স অ্যাক্সিস বরাবর আমরা তাপমাত্রা টিকে রাখবো, অর্থাৎ যে কোনো তাপমাত্রা হতে পারে। আমি জাস্ট বড় হাতের টি দিয়ে দেখালাম, এবং আমি এখানে বড় হাতের টি দিয়ে না দেখিয়ে কী দিয়ে দেখাবো, ছোটো হাতের টি দিয়ে দেখাই। তোমরা ধরে নাও এটা হচ্ছে আমাদের তাপমাত্রা, এবং ওয়াই অক্ষ বরাবর আমরা উষ্ণতামিতিক ধর্ম, দ্যাট মিনস এক্সকে নির্ণয় করলাম। তো এখন গ্রাফটা আসলে কীরকম একটু বলি। গ্রাফটা আসলে এরকম যে আমরা এখানে তিনটা কন্ডিশন পেয়েছি। একটা হচ্ছে কি 0 ডিগ্রি তাপমাত্রা, একটা হচ্ছে 100 ডিগ্রি তাপমাত্রা, আরেকটা হচ্ছে আমাদের টি ডিগ্রি তাপমাত্রা। তার মানে আমরা এখানে যে টি পাচ্ছি, এই টিটা আসলে টি ডিগ্রি সেন্টিগ্রেড হিসেবে কাজ করবে, এবং এই টি এর মানটা যা খুশি হতে পারে, তাই না? তার মানে টি এর মানটা তুমি চাইলে যা খুশি রাখতে পারো। এটা 45 ডিগ্রিও হতে পারে অথবা 135 ডিগ্রিও হতে পারে, তোমার ইচ্ছা, যা খুশি রাখতে পারো। তো আমি ধরে নিলাম যে উষ্ণতাভিত্তিক ধর্মটা আমরা 100 ডিগ্রির জন্য কত পাচ্ছি, x100 পাচ্ছি। তাহলে তুমি এই তাপমাত্রাটাকে ধরে নাও 100 ডিগ্রি সেলসিয়াস অথবা 100 ডিগ্রি সেন্টিগ্রেড। আমি জাস্ট এখানে লিখলাম, আমি একটু ভিন্ন কালারে লিখি তাহলে বুঝতে পারবে। তো ধরো তোমার তাপমাত্রাটা হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং এই 100 ডিগ্রি সেন্টিগ্রেডে তোমার উষ্ণতাভিত্তিক যে ধর্মটা ছিল তার পরিমাণ ছিল কি x100। তার মানে এটা রোধ হতে পারে, এটা দৈর্ঘ্য হতে পারে, এটা চাপ হতে পারে, গ্যাসের যা খুশি হতে পারে। তাহলে x100 দিয়ে আমরা জাস্ট ওই উষ্ণতাভিত্তিক ধর্মটাকে প্রকাশ করলাম। তারপর আমরা 0 ডিগ্রির কথা বলি। তুমি দেখতে পাচ্ছ যে 0 ডিগ্রিতে কোথায় কাজ করবে, অবশ্যই এই জায়গাটাতে 0 ডিগ্রি সেন্টিগ্রেড কাজ করবে। এবং 0 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য আমরা কিন্তু একটা উষ্ণতাভিত্তিক ধর্ম পেয়েছিলাম, সেটা ছিল কি x0। তাহলে ওই x0টাকে তুমি কোথায় বসাবে, তুমি x0টাকে চাইলে এই জায়গাটাতে বসাতে পারো। তাহলে এটা হচ্ছে আমাদের x0। তাহলে খেয়াল করে দেখো, আমরা কিন্তু দুটো তাপমাত্রার জন্য দুটি স্পেসিফিক উষ্ণতাভিত্তিক ধর্মকে পাচ্ছি। এবং আমি যদি আরেকটা উষ্ণতাভিত্তিক ধর্ম বের করতে চাই টি পরিমাণ তাপমাত্রায়, তাহলে তুমি ধরে নাও মাঝামাঝি এরকম একটা জায়গা হচ্ছে কি টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার জন্য কাজ করছে। তার মানে এই স্কেলের মধ্যে টি ডিগ্রি সেন্টিগ্রেডটা মাঝামাঝি কোনো একটা জায়গায় আছে। তাহলে আমি যদি এই টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাটাকে, মানে এই তাপমাত্রার জন্য উষ্ণতাভিত্তিক ধর্ম বের করতে চাই, আমাকে অবশ্যই ডট ডট লাইন টেনে দেখতে হবে এটা কোন জায়গায় আছে। তার মানে তুমি টি ডিগ্রি সেন্টিগ্রেড থেকে আস্তে আস্তে উপরে একটা লাইন টানো। আমি জাস্ট একটু দেখাচ্ছি তোমাকে। আমাদের লাইনটা অবশ্যই সোজা হতে হবে। খেয়াল করে দেখো, আমি এরকম একটা লাইন টানলাম, এবং এই লাইনটা কোথায় গিয়ে মিশেছে, এই জায়গাটাতে গিয়ে মিশেছে। তারপর তুমি ওয়াই অক্ষ থেকে এক্স অক্ষের সমান্তরালে এরকম একটা লাইন টেনে ফেলো। তখন এটা আমাদের এক্স অক্ষ মানে ওয়াই অক্ষকে এই বিন্দুতে ছেদ করবে। এটাই হচ্ছে কি আমাদের এক্স। তার মানে এক্স যেটা ছিল সেটা হচ্ছে টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার জন্য উষ্ণতাভিত্তিক ধর্ম। আর আরেকটা মজার বিষয় দেখো তো, একদম ইনিশিয়ালি দ্যাট মিনস আমাদের এখানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উষ্ণতাভিত্তিক ধর্ম ছিল কি x0, এবং x0 কিন্তু একটা স্পেসিফিক ভ্যালু ছিল। তার মানে অবশ্যই x0 একটা ইনিশিয়াল ভ্যালু থাকবে বা প্রাথমিক একটা মান থাকবে, যেই মান থেকে শুরু করে আমাদের ধর্মটা বাড়তে থাকবে। তার মানে তুমি এক্সটাকে ধরে নাও কথা লেন্থ, কোন একটা পারদের স্তম্ভের লেন্থ বা দৈর্ঘ্য ধরে নাও। তার মানে 0 ডিগ্রিতে আমি ধরে নিলাম ওই পারদের যে দৈর্ঘ্যটা সেটা ছিল ধরো 5 সেন্টিমিটার, এবং এই 5 সেন্টিমিটারটাই আসলে x0 হিসেবে কাজ করে। তার মানে x0 যে একদম শুরুতে 0 থাকবে ব্যাপারটা এমন না, x0 অবশ্যই কিছু না কিছু মান থাকবে। যখন আমরা ধরো আমাদের এই তাপমাত্রাটা 0 ডিগ্রি থেকে টি ডিগ্রি বাড়িয়েছি, তুমি ধরে নাও টি ডিগ্রি হচ্ছে 45 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন আমি ধরে নিলাম আমাদের এই পারদের স্তম্ভটার দৈর্ঘ্য 5 সেন্টিমিটার থেকে বেড়ে 10 সেন্টিমিটার হলো। তার মানে এই 10 সেন্টিমিটারটা আসলে কিসের মান হবে, অবশ্যই সেটা এক্স এর মান হবে। তার মানে টি অথবা 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমাদের পারদের স্তম্ভের দৈর্ঘ্যটা হলো 10 সেন্টিমিটার, যেটা হচ্ছে আমাদের এক্সকে নির্দেশ করে। তারপর আমাদের পারদের তাপমাত্রা আমি যদি 100 ডিগ্রি বাড়াই, তখন আমাদের উষ্ণতাভিত্তিক ধর্ম কত হবে x100, এবং তুমি ধরে নাও এটার দৈর্ঘ্য কত হবে, ধরে নাও 15 সেন্টিমিটার। জাস্ট কথার কথা। তাহলে এখন তোমরা রিলেট করতে পারছো যে তাপমাত্রা বাড়ার সাথে সাথে আস্তে আস্তে উষ্ণতাভিত্তিক পদার্থের যে ধর্মটা আছে সেই ধর্মের পরিমাণটা বাড়ে। আমি এখানে একটা মাত্র দৈর্ঘ্য দেখিয়েছি লেন্থ, কারণ লেন্থের মাধ্যমে বা দৈর্ঘ্যের মাধ্যমে তোমরা কিন্তু খুব সহজে এটা রিলেট করতে পারবে। তাহলে আমাদের এখানে ফাইনাল যে কথাটা সেটা হচ্ছে, যদি তোমরা কোনো একটা বস্তুর 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার জন্য তাদের উষ্ণতাভিত্তিক ধর্মগুলোকে জানো, তবে ওই বস্তুটার যে কোনো তাপমাত্রার জন্য আমি যদি উষ্ণতাভিত্তিক ধর্মকে দিয়ে দিই, দ্যাট মিনস এক্সের মান যদি তোমাকে দিয়ে দিই, তাহলে তুমি ওই তাপমাত্রাটা বের করতে পারবে। তার মানে আমাদের অ্যাকচুয়াল যে সূত্রটা, সেই সূত্রটা আমি একটু মার্ক করে রাখছি। আমাদের অ্যাকচুয়াল সূত্র হচ্ছে
টোটালি এটা। দ্যাট মিন্স এতটুকু অংশ, যেখানে টি হচ্ছে একটা নির্দিষ্ট তাপমাত্রা এবং এই টি পরিমাণ নির্দিষ্ট তাপমাত্রায় কোনো বস্তুর উষ্ণতাভিত্তিক ধর্ম হচ্ছে এক্স, এবং ওই বস্তুটার 0 ডিগ্রিতে উষ্ণতাভিত্তিক ধর্ম হচ্ছে এক্স নট, এবং আমাদের 100 ডিগ্রিতে উষ্ণতাভিত্তিক ধর্মটা হচ্ছে x100, আর এখানে 100টা অবশ্যই গুণ আকারে থাকবে। তাহলে এই ফর্মুলাটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যদি উষ্ণতাভিত্তিক পদার্থের ধর্ম থেকে তোমরা তাপমাত্রাকে বের করতে চাও। আমরা এখানে তাপমাত্রা পরিমাপের জন্য যেই স্কেলটা দেখলাম বা যে ফর্মুলাটা দেখলাম, এটার একটা দারুণ জিনিস মানে দারুণ নাম আছে, সেটা হচ্ছে 2 স্থির বিন্দু ব্যবহার করে তাপমাত্রার স্কেল। তার মানে এখানে আমরা যতই হিসাব দেখেছি প্রত্যেকটা হিসাবের মধ্যে আমরা ফাইনালে যেটা পেয়েছি সেটা হচ্ছে এই ফর্মুলাটা, এবং এই ফর্মুলাটার মধ্যে কিন্তু তুমি 2টা স্থির বিন্দু দেখতে পাচ্ছ, একটা হচ্ছে 0 ডিগ্রি, একটা হচ্ছে কি 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এই জন্য আমাদের এই ফর্মুলাটার জন্য বা এই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে যে স্কেলটা ব্যবহার করা হয় তাপমাত্রা পরিমাপের জন্য সেটাকে বলা হয় 2 স্থির বিন্দু ব্যবহার করে তাপমাত্রার স্কেল। তার মানে আমরা এখানে 2টা স্থির বিন্দু ব্যবহার করে তাপমাত্রার স্কেল তৈরি করেছি। একটা স্থির বিন্দু হচ্ছে আমাদের 0 ডিগ্রি সেন্টিগ্রেড, আরেকটা স্থির বিন্দু হচ্ছে আমাদের 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এখন দেখো এটা আসলে কিভাবে এখন কাজ করাবো। আমরা মোটামুটি জানি যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 0 ডিগ্রি সেলসিয়াস এমন একটা তাপমাত্রা যেখানে আমাদের বরফ পানিতে কনভার্ট হয়। তার মানে এই জায়গাটাতে আমাদের পানি টোটালি লিকুইড ফর্মে থাকে, এবং 100 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে এমন একটা তাপমাত্রা, আচ্ছা আমি এটা মুছে দিচ্ছি, আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানে হচ্ছে কি বরফ পানিতে কনভার্ট হয়, তার মানে আইসটা সরাসরি ওয়াটার বা পানিতে কনভার্ট হবে। এবং 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার কথা যদি বলি তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে আসলে কি হয়, আমাদের ওয়াটার বা পানি টোটালি গ্যাস বা ভাসবে কনভার্ট হয়। তো এই কনভার্ট যে হয় দুটো স্পেসিফিক তাপমাত্রায়, এই দুটো তাপমাত্রাকেই বলা হয় 2টা স্থির বিন্দু। তার মানে 0 ডিগ্রি এবং 100 ডিগ্রি এরা দুজনই হচ্ছে ফিক্সড পয়েন্ট বা স্থির বিন্দু। এবং আমরা এই তাপমাত্রার স্কেলটা বিভিন্নভাবে তৈরি করতে পারি কয়েকটা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে। তো আমি বৈশিষ্ট্যগুলোর নাম কি দিয়েছিলাম, উষ্ণতাভিত্তিক ধর্ম। তার মানে আমাদের প্রথম বৈশিষ্ট্যটা যদি আমি ধরি এক্স বলতে আমাদের এমন একটা বৈশিষ্ট্যকে বোঝায় সেটা হচ্ছে উষ্ণতাভিত্তিক পদার্থের দৈর্ঘ্যকে বোঝায়। তাহলে আমি প্রথম বৈশিষ্ট্য নিয়ে একটা সূত্র দাঁড় করাই। তাহলে এক্স হচ্ছে আমাদের একটা উষ্ণতাভিত্তিক পদার্থের ধর্ম, এবং এই ধর্মটা হচ্ছে কি দৈর্ঘ্য। তার মানে তুমি যদি তাপমাত্রা বাড়াও তাহলে ওই পদার্থের দৈর্ঘ্য বাড়বে, আর যদি তাপমাত্রা কমাও তাহলে ওই পদার্থের দৈর্ঘ্য কমবে। তাহলে আমাদের কন্ডিশন কী কী ছিল, আমাদের প্রথম কন্ডিশন ছিল 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে আমরা ওই পদার্থের দৈর্ঘ্য ধরলাম এক্স নট। তারপরে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে আমি ধরে নিলাম ওই পদার্থের দৈর্ঘ্য হচ্ছে x100। ফাইনালি আমরা যে কোনো একটা তাপমাত্রা নিলাম টি ডিগ্রি সেন্টিগ্রেড, এটা যা খুশি হতে পারে, তো এতটুকু তাপমাত্রায় ওর দৈর্ঘ্যটা হচ্ছে এক্স। তখন আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করব সেই সূত্রটা দেখতে অনেকটা এমন হবে, টি পরিমাণ তাপমাত্রা বা টিকে আমি যদি বের করতে চাই আমাদের কি করতে হবে, এই দুটো জিনিসের বিয়োগ করতে হবে। দ্যাট মিন্স তুমি যে এখানে ফিক্সড পয়েন্টটা পেলে 0 ডিগ্রি আর 100 ডিগ্রি, প্রথম ফিক্সড পয়েন্টটাকে বলা হয় নিম্ন স্থির বিন্দু এবং পরের ফিক্সড পয়েন্টটাকে বলা হয় ঊর্ধ্ব স্থির বিন্দু। তার মানে তোমার এখানে তাপমাত্রা কিন্তু দুটো। প্রথম তাপমাত্রা যেটা, এটার নাম হচ্ছে কি বরফ বিন্দু, তার মানে তোমরা এটা লিখে রাখতে পারো, প্রথম তাপমাত্রার নাম হচ্ছে বরফ বিন্দু বা হচ্ছে নিম্ন স্থির বিন্দু। আর যেটা 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এটার নাম হচ্ছে কি স্টিম বিন্দু। স্টিম মানে হচ্ছে কি ভাসব, আমি একটু ঠিক মতো লিখি স্টিম। আচ্ছা স্টিম কীভাবে লিখবো, এবার ঠিক আছে, স্টিম বিন্দু বা বলা যায় ভাস্প বিন্দু, বা তোমরা ঊর্ধ্ব স্থির বিন্দু বলতে পারো। তার মানে এই দুটো বিন্দু ইউজ করে আমরা কিন্তু এখন ফর্মুলাগুলো লিখছি। তাহলে আমাদের টি এর ফর্মুলাটা কী হবে, যেই তাপমাত্রাটায় আমাদের দেওয়া হয়েছে টি, সেই তাপমাত্রা যদি উষ্ণতাভিত্তিক পদার্থের ধর্ম হয় এক্স, তাহলে এক্স মাইনাস এক্স নট কাজ করবে, নিচে কাজ করবে স্টিম মাইনাস হচ্ছে আইস পয়েন্ট, টোটালের সাথে আমাদের 100 ডিগ্রি সেন্টিগ্রেড গুণ থাকবে। এখন কথা হচ্ছে এক্সটা কি, এক্স হচ্ছে দৈর্ঘ্য, যেটা আমরা এখানে দেখিয়েছি। তো এক্সের কথা এখন ছাড়ি, আমরা অন্য একটা উষ্ণতাভিত্তিক ধর্ম নিয়ে কাজ করি। যেমন আমি যদি এটাকে আরেকটার সাথে তুলনা করি, সেটা হচ্ছে স্থির আয়তন গ্যাস থার্মোমিটারের ক্ষেত্রে বা স্থির চাপ গ্যাস থার্মোমিটারের ক্ষেত্রে, তাহলে কেমন হবে খেয়াল করে দেখো। আমরা যদি থার্মোমিটারটা চেঞ্জ করে দিই, স্থির আয়তন গ্যাস থার্মোমিটার, তো
তো এই থার্মোমিটারের ক্ষেত্রে যেটা স্থির থাকে সেটা হচ্ছে আয়তন, বাট যেটা পরিবর্তন হয় সেটা হচ্ছে কি চাপের পরিমাণ পরিবর্তন হয়, কেননা গ্যাসের মধ্যে আয়তনও থাকবে চাপও থাকবে। আমি যদি আয়তন স্থির করি তাহলে চাপ চেঞ্জ হবে, আর আমি যদি চাপ স্থির করি তাহলে আয়তন চেঞ্জ হবে। তাহলে এখানে দুইটা কন্ডিশন বা দুইটা থার্মোমিটার, একটা হচ্ছে স্থির আয়তন গ্যাস থার্মোমিটার, আর একটা হচ্ছে স্থির চাপ গ্যাস থার্মোমিটার। তো এই দুটো থার্মোমিটারের জন্য উষ্ণতাভিত্তিক ধর্ম যেটা সেটা আবার ভিন্ন। যেমন স্থির আয়তন গ্যাস থার্মোমিটারের জন্য আমি যদি বলি 0°C কথা, তাহলে 0°C তার যে ধর্মটা উষ্ণতাভিত্তিক ধর্ম হিসেবে কাজ করবে সেটা হচ্ছে অবশ্যই তার চাপ। তার মানে তখন চাপটা হবে কি P0, কেননা আমি আয়তন স্থির করেছি বাট চাপকে তো আর স্থির করিনি। তার মানে ওই থার্মোমিটারে 0°C চাপ থাকবে হচ্ছে কি P0। আবার 100°C আমাদের চাপের মান থাকবে কি, তুমি ধরে নাও P100, ঠিক আগের মতো। এবং যে কোনো একটা তাপমাত্রা T°C আমাদের চাপের মান থাকবে হচ্ছে শুধুমাত্র P। তো এই ক্ষেত্রেও তুমি কিন্তু সেম দুই স্থিরবিন্দু ব্যবহার করে ফর্মুলা লিখতে পারো, সেক্ষেত্রে তোমার টি পরিমাণ তাপের মানটা বের হয়ে যাবে। তার মানে তুমি এখানেও দেখতে পারো টি ইজ ইকুয়াল টু, তোমার প্রথমে লিখবে হচ্ছে তুমি টি পরিমাণ তাপে যে পরিমাণ উষ্ণতাভিত্তিক ধর্ম পেয়েছো সেটা, দ্যাট মিনস পি, মাইনাস হচ্ছে ভরব বিন্দুতে যেই উষ্ণতাভিত্তিক ধর্ম পেয়েছো, দ্যাট মিনস P0, নিচে বসবে হচ্ছে 100° বা বলা যায় স্টিম বিন্দুতে যেই চাপ পেয়েছো সেটা, মাইনাস হচ্ছে কি আমাদের 0°C যেই চাপের পরিমাণ পেয়েছো, দ্যাট মিনস P0, এবং এই টোটালটার সাথে আগের মতোই 100°C গুণ করে দিবে। তাহলে খুবই সিম্পল এবং খুবই ইজি একটা কনসেপ্ট এটা, যেখানে আমরা জাস্ট তিনটা ভ্যালু ইউজ করেছি। এখন আমি যদি স্থির চাপ গ্যাস থার্মোমিটারের কথা বলি, তাহলে এখানে চাপটা স্থির বাট আয়তন স্থির না। তাহলে আমি এখানে বলতে পারি কি যে 0°C তাপমাত্রায় আমাদের আয়তনটা হচ্ছে ধরো V0। তারপর 100°C তাপমাত্রায় তুমি ধরে নাও আমাদের যে আয়তনটা আছে সেটা হচ্ছে V100, এবং তুমি ওই গ্যাসের T°C তাপমাত্রায় আয়তনটাকে ধরে নাও হচ্ছে V। তখন তোমার এখান থেকে সেম সূত্রটা কিন্তু তুমি লিখতে পারবে। তার মানে আমি সেম সূত্রটা আবার লিখছি, জাস্ট একটু চেঞ্জ করে লিখছি। আমাদের এই জায়গায় সূত্রটা এরকম হবে, T°C বা টি তাপমাত্রার মানটা হচ্ছে উপরে বসবে আমাদের প্রথমে V, তারপর বসে হচ্ছে V0, তারপর আসছে হচ্ছে V100 মাইনাস V0 ইন্টু 100°C। তার মানে একই রকম আগেরটার মতো। তারপর আমাদের আরও এক ধরনের থার্মোমিটার আছে, তার নাম হচ্ছে রোদ থার্মোমিটার। তো এই রোদ থার্মোমিটারের জন্য দেখি কিভাবে কাজ করে। তাহলে আমি একটু লিখে ফেলি রোদ থার্মোমিটার। এবং এই রোদ থার্মোমিটারের জন্য আমাদের তিনটা কন্ডিশন কাজ করবে। কীরকম? 0°C তাপমাত্রায় আমাদের ওই থার্মোমিটারের রোদ থাকবে ধরো R0, 100°C তাপমাত্রায় ওই থার্মোমিটারের রোদ ধরবে ধরো হচ্ছে R100, এবং যে কোনো তাপমাত্রা T°C ওই থার্মোমিটারের রোদ হচ্ছে R। তাহলে আমরা যদি শুধুমাত্র T°C বের করতে চাই, আমাদের সূত্রটা একদম সেম হবে আগেরটার মতো। দ্যাট মিনস টি যে মানটা থাকবে, টি ইজ ইকুয়াল টু কী হবে, উপরে প্রথমে বসবো হচ্ছে R, তারপর বসবো হচ্ছে R0, তারপর R100 মাইনাস হচ্ছে R0 ইন্টু 100°C। এবং আমরা কিন্তু এই সূত্র কিভাবে এসেছে এর ডেরিভেশন বা ডিরাইভেশনটা কিন্তু আগের স্লাইডে দেখেছি, যে এমনি এমনি কিন্তু এই সূত্রটা আসেনি। এই সূত্রটাকে টেনে হিজড়ে আনা হয়েছে কতগুলো ইকুয়েশন সলভ করার মাধ্যমে। তার মানে তুমি দুই স্থিরবিন্দু ব্যবহার করে যে তাপমাত্রার স্কেলগুলো তৈরি করবে, অবশ্যই ওই তাপমাত্রার স্কেলে যে ফর্মুলাটা কাজে লাগাবে সেটাগুলো হচ্ছে এই ফর্মুলাগুলো। এবং এই ফর্মুলাগুলোর মধ্যে তিনটা পার্ট থাকবে। একটা হচ্ছে 0°C তাপমাত্রায় তার উষ্ণতাভিত্তিক ধর্মটা কেমন, 100°C তাপমাত্রায় উষ্ণতাভিত্তিক ধর্ম কেমন, এবং যে কোনো তাপমাত্রায় তার উষ্ণতাভিত্তিক ধর্মটা কেমন। তারপরে যেটা দেখব সেটা হচ্ছে এক স্থিরবিন্দুর ব্যবহার করে তাপমাত্রার একটা স্কেল বানানো। এবং এক স্থিরবিন্দু আসলে কোনটা? আমরা দুই স্থিরবিন্দু দেখেছিলাম, যে একটা আমাদের ছিল গলনাঙ্ক আর একটা ছিল স্ফুরণাঙ্ক। মানে এখন এক স্থিরবিন্দুর কথা যদি বলি, তবে সেটা হচ্ছে আমাদের পরম শূন্য তাপমাত্রা। তাহলে তোমাকে একটু মনে রাখতে হবে পরম শূন্য তাপমাত্রা আসলে কি। তো পরম শূন্য তাপমাত্রাটা আমার মনে হয় না, হ্যাঁ, এক বিন্দুতে এটা আসলে ইউজ করা হয় না, যেটা ইউজ করা হয়েছে পানির ট্রিপল পয়েন্ট বা ত্রৈধ বিন্দু। তো আমি একটু মিস্টেক করেছি, এবং আমরা এখানে বেসিক্যালি ত্রৈধ বিন্দুকে স্থিরবিন্দু হিসেবে ধরে থাকি। এখন ত্রৈধ বিন্দু বা ট্রিপল পয়েন্ট জিনিসটা কি দেখো। আমরা যখন ত্রৈধ লিখব, যদিও লেখাটা একটু ঠিক হয়নি, ঠিক করে নিচ্ছি। এই হচ্ছে ত্রৈধ বিন্দু। আচ্ছা, কীভাবে লিখি এটা? আমি ইংলিশে লিখি ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার। এটাকে আমাদের একটু জানতে হবে।
প্রতিবিন্দু হচ্ছে এমন একটা তাপমাত্রা যে তাপমাত্রায় পানি একই সাথে তিনটা অবস্থা থাকতে পারে এবং পানির তিনটা অবস্থা আমরা সবাই জানি একটা হচ্ছে বরফ অবস্থা একটা হচ্ছে তরল অবস্থা একটা হচ্ছে গ্যাসীয় অবস্থা তাহলে ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার আসলে একটা নির্দিষ্ট তাপমাত্রাকে রিপ্রেজেন্ট করে এবং এই তাপমাত্রাতে পানি তিনটা অবস্থাতে থাকতে পারে এবং এই তাপমাত্রার মানটা তোমরা সবাই মোটামুটি জানো সেটা হচ্ছে 0°C অথবা এটাকে 273 কেলভিন হিসেবেও লেখা হয় তাহলে যেভাবে লেখা হোক না কেন এটাই হচ্ছে আমাদের পানির ত্রুতিবিন্দু এবং কিছু কিছু জায়গায় আমি দেখেছি যে পানির ত্রুতিবিন্দুটা এক্সাক্ট 0° লেখা হয় না 0.16°C পর্যন্ত লেখা হয় তো সেক্ষেত্রে আমরা যদি ক্যালভিনে এটাকে কনভার্ট করি তাহলে 273.16 ক্যালভিন লিখতে পারি তো দুটোই আসলে কারেক্ট এক একটা বইতে এক এক রকমভাবে লেগেছে তাহলে 0.16°C তাপমাত্রা এমন একটা তাপমাত্রা যেখানে পানি একই সাথে কঠিন অবস্থাও থাকতে পারবে তরল অবস্থাও থাকতে পারবে আবার গ্যাসীয় অবস্থাও থাকতে পারবে এখন দেখব যে এই তাপটার পরিমাণ কাজে লাগিয়ে কিভাবে এক স্থিরবিন্দু তার তাপমাত্রার স্কেল তৈরি করা হয় তো এক্ষেত্রে তোমরা একদম শুরুতে কিন্তু একটা জিনিস দেখে আসছো সেটা হচ্ছে কোনো একটা বস্তুর উষ্ণতামেদিক ধর্ম হচ্ছে তাপমাত্রার সমানুপাতিক তো এখন আমাদের ওই বস্তুটার মধ্যে তাপমাত্রা যেটা আছে সেটা চেঞ্জ হতে পারে যদি তাপমাত্রা চেঞ্জ হয় অবশ্যই উষ্ণতামেদিক ধর্ম চেঞ্জ হবে কেননা তাপমাত্রা সমানুপাতিক তো তুমি ধরে নাও T1 পরিমাণ তাপমাত্রায় কোনো একটা বস্তুতে x1 পরিমাণ উষ্ণতামেদিক ধর্ম দেখালো তারপরে T2 পরিমাণ তাপমাত্রায় ধরে নাও ওই বস্তুটা x2 পরিমাণ উষ্ণতামেদিক ধর্ম দেখালো তাহলে তুমি তাদের সমানুপাতিক যে সম্পর্কটা আছে দ্যাট মিনস x সমানুপাতিক t এখান থেকে সহজে ইউজ করে লিখতে পারো x1 ভাগ x2 ইজ ইকুয়াল টু T1 ভাগ T2 অর্থাৎ আমাদের দুটো ইকুয়েশনকে আমরা এখন কাজে লাগাচ্ছি এভাবে তো তাই যদি হয়ে থাকে আমাদের এটাই কিন্তু এক স্থিরবিন্দু ব্যবহার করে তাপমাত্রা স্কেলের সূত্র বাট আমি বলেছিলাম এখানে আমরা একটা ফিক্সড পয়েন্ট রাখবো এবং সেটাই হচ্ছে কি আমাদের ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার তার মানে এটাকে আমরা ফিক্সড রাখবো এবং ওর মানটাকে আমরা ফিক্সড রাখবো তাই যদি করি তাহলে ধরে নাও আমাদের এটা একটা ইকুয়েশন এই ইকুয়েশন থেকে কিছু জিনিস আমরা এখন নিব কী নিব আমরা ধরে নিলাম যে পানির ত্রোধবিন্দু বা বলা যায় 0.16°C যেটা এটা একটা নির্দিষ্ট তাপমাত্রা এবং আমি ওই তাপমাত্রাটাকে ধরো এখানে T1 ধরলাম তাহলে T1 হচ্ছে কি আমাদের 273.16 ক্যালভিন এবং এতটুকু তাপমাত্রায় বা পানির ত্রোধবিন্দুর তাপমাত্রায় আমি পানির যেই ধর্মটা আছে তুমি পানি বলতে পারো বা যে কোনো বস্তু বলতে পারো তো ওর যে উষ্ণতামেদিক ধর্মটা আছে সেটাকে তুমি x1 ধরে নিতে পারো তারপর আমরা যে কোনো একটা তাপমাত্রা ধরলাম T2 এর মানটা ধরো T ধরলাম তো এই তাপমাত্রাতে আমি ধরে নিলাম ওই বস্তুটার উষ্ণতামেদিক ধর্ম হচ্ছে কি x2 তাই যদি হয় তাহলে আমরা এই মানগুলো 1 নং ইকুয়েশন বসাতে পারি তাহলে 1 নং ইকুয়েশন আমি যদি বসাই x1 এর জায়গায় x1ই থাকছে এবং x2 এর জায়গায় কি থাকবে আমাদের এখানে x2 এর জায়গায় x2ই থাকবে কোনো সমস্যা নেই জাস্ট T1 এর জায়গাটা একটু চেঞ্জ হবে তখন আমরা যদি এই তাপের মান যেটা হচ্ছে আননোন বা অজানা ওকে বের করতে চাই তাহলে আমাদের কাজে লাগবে 1 নং ইকুয়েশনটা তাহলে দেখো 1 নং ইকুয়েশন থেকে আমরা দেখতে পারি x1 ভাগ হচ্ছে x2 ইজ ইকুয়াল টু ওই পাশে দেখতে পারি T1 মানে হচ্ছে 273.6 মানে 16 ক্যালভিন এবং T2 মানে হচ্ছে কি আমাদের সেই তাপমাত্রা দ্যাট মিনস T তো তুমি যদি এখান থেকে T বের করতে চাও তাহলে কি করতে হবে T ইজ ইকুয়াল টু 273.16 ওর সাথে গুণ করতে হবে হচ্ছে x2কে আর নিচে রাখতে হবে আমাদের x1কে তাহলে খেয়াল করে দেখো তো x1টা আসলে কী ছিল x1টা ছিল হচ্ছে পানির ট্রিপল পয়েন্টে থাকা অবস্থায় বা যে কোনো বস্তুর ট্রিপল পয়েন্টে থাকা অবস্থা বা ত্রুতিবিন্দুতে থাকা অবস্থায় যে পরিমাণ উষ্ণতামেদিক ধর্ম দেখাবে সেটার মান তার মানে আমি বলতে পারি যে T যদি যে কোনো তাপমাত্রা হয় তাহলে তার মান হবে 273.16 ইন্টু উপরে বসবে কি আমাদের উপরে বসবে অজানা তাপমাত্রা দ্যাট মিনস T পরিমাণ তাপমাত্রায় যে উষ্ণতামেদিক ধর্ম ছিল দ্যাট মিনস x2 সেটা আর নিচে যেটা বসবে সেটা হচ্ছে পানির ত্রোধবিন্দু থাকা অবস্থায় আমাদের যে পরিমাণ মানে উষ্ণতামেদিক ধর্ম দেখিয়েছিল কোনো একটা বস্তু সেই উষ্ণতামেদিক ধর্ম দ্যাট মিনস x1 তার মানে এটাই হচ্ছে কিন্তু আমাদের একদম পারফেক্ট ফর্মুলা এটা ইউজ করে কিন্তু আমরা অনেক টাইপের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করে ফেলতে পারি
তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে তাপমাত্রা পরিমাপের বিভিন্ন স্কেল সম্পর্কে আমরা জানব এবং তাপমাত্রা পরিমাপের জন্য অনেক ধরনের স্কেল ব্যবহার করা হয়ে থাকে। তার মধ্যে একটা হচ্ছে সেন্টিগ্রেড বা সেলসিয়াস স্কেল এবং এই স্কেলটা সর্বপ্রথম প্রবর্তন করেন সুইডেনের জ্যোতির্বিজ্ঞানী অ্যান্ডার্স সেলসিয়াস এবং তিনি যেটা করেন সেটা হচ্ছে তাপমাত্রা পরিমাপের জন্য তিনি দুইটা স্পেসিফিক তাপমাত্রাকে বেছে নেন। একটা তাপমাত্রা হচ্ছে আমাদের নিম্ন স্থিরবিন্দু, আরেকটা তাপমাত্রা হচ্ছে আমাদের ঊর্ধ্ব স্থিরবিন্দু এবং আমরা নিম্ন স্থিরবিন্দুটাকে বলতে পারি লোয়ার ফিক্সড পয়েন্ট। আচ্ছা আমি একটু লিখি, লোয়ার ফিক্সড পয়েন্ট এবং ঊর্ধ্ব স্থিরবিন্দু যেটা সেটাকে আমরা দেখতে পারি আপার ফিক্সড পয়েন্ট। তো এই দুটো পয়েন্টের আসলে কাজ কি? এই দুটো পয়েন্ট আসলে একটা নির্দিষ্ট তাপমাত্রাকে ডিফাইন করে। দ্যাট মিনস আমি যদি ঊর্ধ্ব স্থিরবিন্দুর কথা বলি, মানে নিম্ন স্থিরবিন্দুর কথা বলি, এটা হচ্ছে এমন একটা তাপমাত্রা যেখানে আমাদের বরফটা গলে পানিতে পরিণত হয়। তার মানে তোমার কাছে আমি যদি বরফ দিই, তুমি যে তাপমাত্রাটাকে গলিয়ে ওয়াটার বা বরফ থেকে তুমি যদি লিকুইড বানাতে পারো, তাহলে বলা যাবে ওই তাপমাত্রাটা হচ্ছে নিম্ন স্থিরবিন্দুর তাপমাত্রা। আরেকটা হচ্ছে ঊর্ধ্ব স্থিরবিন্দু বা আপার ফিক্সড পয়েন্ট, মানে হচ্ছে এমন একটা তাপমাত্রা যেখানে আমরা কোনো পানিকে বা লিকুইড অবস্থাকে সরাসরি বাষ্প বা গ্যাসীয় অবস্থায় কনভার্ট করতে পারি। তো এই দুটো পয়েন্ট বা বলা যায় এই দুটো তাপমাত্রার উপর ভিত্তি করে যে স্কেলটা তৈরি হয়েছে সেটা হচ্ছে সেন্টিগ্রেড বা সেলসিয়াস স্কেল। এবং শুধুমাত্র যে এই স্কেলটাই এই দুটো বিন্দুর উপর ভিত্তি করে তৈরি হয়েছে তা না, আরও যত ধরনের স্কেল আছে তাপমাত্রার স্কেল সবগুলো হচ্ছে এই দুটো বিন্দুর উপর ভিত্তি করে তৈরি হয়েছে। যেমন আমি যদি তোমাদেরকে একটু দেখাই, এখানে 4 ধরনের থার্মোমিটার দেখতে পাচ্ছি এবং 4 ধরনের থার্মোমিটার 4 ধরনের আলাদা আলাদা স্কেলের সমন্বয়ে গঠিত। আমরা জাস্ট প্রথম স্কেলটার দিকে দেখব, মানে প্রথম থার্মোমিটারটাকে দেখব এবং তুমি যদি প্রথম থার্মোমিটারটা দেখো, এখানে দেখতে পাচ্ছ আমাদের এটাই হচ্ছে সেন্টিগ্রেড বা সেলসিয়াস স্কেল। কেননা এই থার্মোমিটারে একদম নিম্ন স্থিরবিন্দুতে আমাদের একটা পয়েন্ট দেওয়া আছে এবং পয়েন্টটা হচ্ছে আমাদের ঠিক এটা। দ্যাট মিনস আমি পয়েন্টটাকে এ ধরলাম, আর ঊর্ধ্ব স্থিরবিন্দুতে আরেকটা পয়েন্ট দেওয়া আছে বা লেভেল দেওয়া আছে, আমি পয়েন্ট না বলে লেভেল বলি, সেটা হচ্ছে আমাদের কি বি। তো আমাদের সেন্টিগ্রেড বা সেলসিয়াস স্কেল অনুসারে যখন বরফটা পানিতে পরিণত হবে বা বরফটা যখন গলবে, যেই তাপমাত্রাটায় গলবে সেই তাপমাত্রাকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 0 ডিগ্রি সেলসিয়াস হিসেবে ধরা হয় এবং যেই তাপমাত্রাতে আমাদের লিকুইড বা পানি গ্যাসে পরিণত হবে বা ভাস্পে পরিণত হবে সেটাকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড অথবা 100 ডিগ্রি সেলসিয়াস বলা হয়। তার মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে কি আমাদের নিম্ন স্থিরবিন্দু, 100 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে কি আমাদের ঊর্ধ্ব স্থিরবিন্দু। তার মানে 0 থেকে 100 পর্যন্ত এখানে একটা একটা করে ভাগ করা হয় এবং এদের মধ্যে টোটাল ভাগ সংখ্যা থাকে হচ্ছে 100টা। তার মানে 100টা ভাগ করে আমরা যদি একটা স্কেল তৈরি করতে পারি তাপমাত্রার, যেখানে 0 ডিগ্রি হচ্ছে বরফে, মানে বরফ থেকে পানিতে পরিণত হয় এবং 100 ডিগ্রি হচ্ছে আমাদের পানিটা ভাস্পে পরিণত হয়, তবে এই টোটাল স্কেলটাকে বলা হয় সেন্টিগ্রেড বা সেলসিয়াস স্কেল। এখন এই 0 ডিগ্রিকে আরেকটা নামে ডাকা হয়, এটার নাম হচ্ছে আমাদের বরফ বিন্দু বা আইস পয়েন্ট। তাহলে আমি এটা লিখতে পারি বরফ বিন্দু বা আইস পয়েন্ট। এবং 100 ডিগ্রি সেন্টিগ্রেড এটার একটা নাম আছে, এটাকে বলা হয় স্টিম বিন্দু বা স্টিম পয়েন্ট। তো স্টিম পয়েন্ট অথবা স্টিম বিন্দু, তাহলে আমি বিষয়টা লিখে দিচ্ছি STEAM স্টিম পয়েন্ট। এবং এই দুটো বিন্দুকে কাজে লাগিয়ে আমরা খুব সহজেই সেন্টিগ্রেড বা সেলসিয়াস স্কেল তৈরি করতে পারি। তাহলে আমরা যদি একটু তোমাদেরকে থার্মোমিটারের দিকে তাকাই, তাহলে দেখতে পাচ্ছ আমাদের প্রথম থার্মোমিটারটাই হচ্ছে কি একটা সেন্টিগ্রেড স্কেল বা সেলসিয়াস স্কেলে তৈরি, যেখানে 0 ডিগ্রি থেকে শুরু করে আমি একটার পর একটা যদি এরকম ভাগ টানতে থাকি, তার মানে প্রত্যেকটা ভাগ হবে আমাদের 1 ডিগ্রি সেলসিয়াস বা 1 ডিগ্রি সেন্টিগ্রেড করে। তার মানে আমরা 0 ডিগ্রি থেকে শুরু করে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি যে একদম 100 ডিগ্রি পর্যন্ত টোটাল 100টা ভাগ পাবো এবং এই 100টা ভাগ নিয়ে আমাদের সেন্টিগ্রেড স্কেল তৈরি হবে। এখন আমরা চাইলে কিন্তু 100-র উপরেও যেতে পারি, কেননা মাঝে মাঝে আমাদের তাপমাত্রা কিন্তু অনেক বেশি থাকতে পারে, তাই না? তার মানে আমরা 100-র উপর 101, 102, 103 এভাবে কিন্তু যেতে পারি। তার মানে 0 থেকে 100 এটা হচ্ছে জাস্ট একটা রেঞ্জ স্কেলের, বাট এর নিচেও যাওয়া যাবে, এর উপরেও যাওয়া যাবে। যেমন আমরা যদি 0 ডিগ্রি নিচে নামি তাহলে অবশ্যই পাবো কি -1 ডিগ্রি, -2 ডিগ্রি, -3 ডিগ্রি, এভাবে করতে করতে আমরা কিন্তু একদম -273 ডিগ্রি পর্যন্ত চলে যেতে পারি। তার মানে আমরা নেগেটিভ দিকেও যেতে পারি তাপমাত্রায় এবং পজিটিভ দিকেও যেতে পারি। বাট মজার বিষয় হচ্ছে আমরা যখন -273 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত যাব, এর নিচে আর কখনো নামা যাবে না। তার মানে আমরা পৃথিবীতে এমন কোনো কন্ডিশন তৈরি করতে পারবো না যেখানে কোনো একটা বস্তুর তাপমাত্রা -273 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে হবে। এবং এই তাপমাত্রার একটা সুন্দর নাম আছে, এটাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা বা অ্যাবসোলুট টেম্পারেচার। তার মানে এটার নাম হলো পরম শূন্য
তাপমাত্রা। তার মানে তুমি কোনোভাবেই কোনো একটা বস্তুর তাপমাত্রা -273 ডিগ্রি সেলসিয়াস বা -273 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে নামাতে পারবে না। এবং আমাদের স্কেলগুলো আসলে এভাবেই তৈরি করা হয়। বাট আমরা যখন নর্মালি কোনো একটা থার্মোমিটার দেখি, ওই থার্মোমিটারগুলোতে কিন্তু এতটা নিচ পর্যন্ত মাপা যায় না। দ্যাট মিনস -273 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত কিন্তু মাপা যায় না। সাধারণত থার্মোমিটারগুলো যেটা হয় সেটা হচ্ছে 0 ডিগ্রি থেকে শুরু করে 100 ডিগ্রির মধ্যে কিন্তু ওঠানামা করতে পারে, বা বলা যায় 100-র চেয়েও বেশিও হতে পারে। এবং আরেকটা বিষয় আমি বলেছিলাম, তোমরা চাইলে কিন্তু যত উপরে উঠতে পারো তাপমাত্রা নিয়ে তত যাওয়া যাবে। দ্যাট মিনস আমি যদি বলি কোনো একটা জিনিসের তাপমাত্রা হচ্ছে ধরো 1 কোটি ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে কিন্তু এটা পসিবল। কিন্তু তুমি -273 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে কখনোই কোনো তাপমাত্রাকে পৃথিবীতে নামাতে পারবে না। এটা হচ্ছে মানুষের বিজ্ঞানীদের তৈরি করা একটা থিওরি। তো এই থিওরি অনুসারে -273 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে কোনো তাপমাত্রা হবে না। এখন তোমাকে আমি বলতে পারি যে আমাদের এই ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলের মৌলিক ব্যবধান কত। মৌলিক ব্যবধান মানে হচ্ছে কি, আমরা যে স্কেলটা তৈরি করলাম যেখানে 100টা ভাগ আমরা দেখতে পাচ্ছি, এই প্রত্যেকটা ভাগ কত সেটাই হচ্ছে আমাদের মৌলিক ব্যবধান। তার মানে তুমি দেখতে পাচ্ছ আমরা যেহেতু 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি পর্যন্ত 100টা ভাগ করেছি, তাহলে প্রত্যেকটা ভাগের মধ্যে পার্থক্য হচ্ছে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বা 1 ডিগ্রি সেলসিয়াস করে। তার মানে এই 1 ডিগ্রি সেন্টিগ্রেড বা 1 ডিগ্রি সেলসিয়াসই হচ্ছে কি আমাদের মৌলিক ব্যবধান। তারপরে যে স্কেলটা দেখব সেটা হচ্ছে আমাদের ফারেনহাইট স্কেল। এবং ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে আমাদের এখানেও দুইটা স্থিরবিন্দু কাজ করবে। একটা হচ্ছে ঊর্ধ্ব স্থিরবিন্দু আর একটা হচ্ছে নিম্ন স্থিরবিন্দু। তার মানে ঊর্ধ্ব স্থিরবিন্দুর কথা যদি বলি, বা এটাকে আমরা ইংলিশে কি বলতাম, আপার কি বলে এটাকে, আপার ফিক্সড পয়েন্ট, রাইট, আপার ফিক্সড পয়েন্ট, জাস্ট সংক্ষেপে আমি লিখলাম। তাহলে এটা হচ্ছে ঊর্ধ্ব স্থিরবিন্দু, আর আরেকটা হচ্ছে লোয়ার ফিক্সড পয়েন্ট, এটা হচ্ছে নিম্ন স্থিরবিন্দু। তো ঊর্ধ্ব স্থিরবিন্দু সম্পর্কে আর নিম্ন স্থিরবিন্দু সম্পর্কে আমরা অলরেডি জেনেছি, যেখানে নিম্ন স্থিরবিন্দুতে কি হয়, বরফটা গলে পানিতে পরিণত হয়। তার মানে এমন একটা তাপমাত্রা, যে তাপমাত্রা আমাদের বরফটা গলে পানিতে পরিণত হবে, ওটাই হচ্ছে আমাদের নিম্ন স্থিরবিন্দু। এবং ফারেনহাইট স্কেলের জন্য এটাকে ধরা হয় 32 ডিগ্রি ফারেনহাইট। আবার ঊর্ধ্ব স্থিরবিন্দু কি, সেটা হচ্ছে যখন কোনো একটা তাপমাত্রাতে পানি টোটালি ভাস্পে পরিণত হয়, ওটাই হচ্ছে ঊর্ধ্ব স্থিরবিন্দু। এবং ফারেনহাইট স্কেলের মতে এই তাপমাত্রাটা হচ্ছে আমাদের 180 তো না, 212 ডিগ্রি ফারেনহাইট। তার মানে আমাদের সেলসিয়াস স্কেলের সাথে ফারেনহাইট স্কেলের একটা দারুণ সংযোগ আছে। সেটা হচ্ছে আমাদের সেলসিয়াস স্কেলে দুইটা স্থিরবিন্দু ছিল, এখানেও আমাদের দুইটা স্থিরবিন্দু আছে। বাট পার্থক্যটা হচ্ছে কি, তাদের যেই কি বলবো, তাদের যেই মানটা সেটার মধ্যে একটা ভালো পার্থক্য। তার মানে আমরা বলতে পারি 32 ডিগ্রি ফারেনহাইট হচ্ছে এমন একটা তাপমাত্রা যেখানে আমাদের বরফটা গলে পানিতে পরিণত হতে পারে বা লিকুইডে পরিণত হতে পারে। আবার 212 ডিগ্রি ফারেনহাইট হচ্ছে এমন একটা তাপমাত্রা যেখানে পানিটা আমাদের গ্যাস বা বাষ্পে পরিণত হতে পারে। এখন প্রবলেম হচ্ছে ফারেনহাইট সাহেব কেন 0 ডিগ্রি ফারেনহাইটকে স্থিরবিন্দু ধরেন নেই, অর্থাৎ 0 ডিগ্রি ফারেনহাইটকে কেন তিনি নিম্ন স্থিরবিন্দু বা এই জিনিসটা ধরেন নেই। এটার একটা দারুণ লজিক আছে বা একটা দারুণ ইতিহাস আছে। ইতিহাসটা হচ্ছে তিনি সত্যিকার অর্থে আসলে 0 ডিগ্রি ফারেনহাইটকে নিম্ন স্থিরবিন্দু ধরতে চেয়েছিলেন। দ্যাট মিনস আমি যদি লিখি 0 ডিগ্রি ফারেনহাইট, তাহলে এটাকে আমরা চাইলে একদম নিম্ন স্থিরবিন্দু ধরতে পারতাম। বাট উনি দেখলেন কি, যে 0 ডিগ্রি ফারেনহাইট হচ্ছে এমন একটা তাপমাত্রা, উনি আসলে পানি নিয়ে কাজ করেনি। ফারেনহাইট সাহেব যেটা নিয়ে কাজ করেছিলেন সেটার নাম ছিল হচ্ছে ব্রাইন। এবং ব্রাইন কি সেটা আমরা হয়তো অনেকে জানি, অনেকে জানি না। ব্রাইন মানে হচ্ছে পানি এবং লবণের একটা মিশ্রণ। অর্থাৎ তুমি যদি সি ওয়াটার বা সমুদ্রের পানির কথা বলো, তাহলে এই পানিটাকে আমরা ব্রাইন বলতে পারি। এবং ব্রাইন সাধারণত একদম বরফে পরিণত হয়ে যায় 0 ডিগ্রি ফারেনহাইটে। তার মানে 0 ডিগ্রি ফারেনহাইট হচ্ছে ব্রাইনের জন্য একটা উপযুক্ত তাপমাত্রা, যে তাপমাত্রায় ব্রাইন টোটালি বরফে বা আইসে কনভার্ট হয়ে যায়। এবং ফারেনহাইট সাহেব এই 0 ডিগ্রি ফারেনহাইটটাকে একদম ফিক্সড বা রেফারেন্স পয়েন্ট ধরেছিলেন, বাট এটা ছিল ব্রাইনের সাপেক্ষে। তাই বলা যায় আমাদের সেলসিয়াস সাহেব যে স্কেলটা তৈরি করেছেন, আগের ছবিতে দেখতে পাচ্ছি, আগের স্লাইডে, তিনি আসলে যেটা ইউজ করেছেন সেটা হচ্ছে বিশুদ্ধ পানি ইউজ করেছিলেন। আর পানি হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় টোটালি বরফ হয়ে যায়। বাট আমাদের এখানে ফারেনহাইট সাহেব যেটা করেছেন সেটা হচ্ছে তিনি সরাসরি পানি না ইউজ করে ব্রাইন নামক একটা দ্রবণ ইউজ করেছিলেন, যেটাকে আমরা সমুদ্রের পানিও বলতে পারি। এবং এই সমুদ্র পানি 0 ডিগ্রি ফারেনহাইটে টোটালি আইস হয়ে যায়। এবং যখন তিনি স্কেলটা বানিয়েছেন, তখন হুট করে দেখতে পান কি, যে তার তৈরি স্কেলের ঠিক 32 ডিগ্রি ফারেনহাইট হচ্ছে এমন একটা তাপমাত্রা যেখানে পানিটা বরফটা পানিতে পরিণত হয়, অথবা পানিটা হচ্ছে বরফে পরিণত হয়। তার মানে আমি বলতে পারি 32 ডিগ্রি ফারেনহাইট এটা মানে যা 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 0 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে তা। এবং এই দুটো তাপমাত্রাতেই আমরা বলতে পারি বরফটা গলে পানিতে পরিণত হয়, অথবা পানিটা
জমে বরফে পরিণত হয়, দুটোই সম্ভব হয়। এবং যখন ফারেনহাইট স্কেলটা তৈরি করেছিলেন তিনি আসলে ব্রাইনের উপর ভিত্তি করে তৈরি করেছিলেন, যার জন্য তিনি দেখেছেন 0 ডিগ্রি ফারেনহাইট এমন একটা তাপমাত্রা যেখানে ব্রাইনটা টোটালি বরফে কনভার্ট হয় অথবা বরফটা ভেঙে ব্রাইনে গলে যায়। তো এখন আমরা ফারেনহাইট স্কেলটা দেখে ফেলি। সেম ছবিটা আমরা দেখতে পাচ্ছি আগের স্লাইডের, এবং এখানে তুমি যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখো আমাদের 3 নম্বর যে স্কেলটা আছে এটা কিন্তু ফারেনহাইট স্কেল। এবং এই ফারেনহাইট স্কেলের দিকে যদি তুমি দেখো তাহলে দেখতে পাচ্ছ আমাদের এই জায়গাটাতে একদম নিম্ন স্থির বিন্দুটা হচ্ছে আমাদের ধরো এ, এবং এটা হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট, এবং উর্ধ্ব স্থির বিন্দু ধরো হচ্ছে এই লেভেলে আছে বি লেভেলে, এবং এটা হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। এবং এদের মধ্যে পার্থক্যটা আসলে কত, তুমি যদি এ থেকে বি এর মধ্যে লেভেলগুলো গুনতে থাকো তাহলে তুমি দেখতে পাবে কত। আমি জাস্ট বিয়োগ করি, 212কে আমি যদি 32 দিয়ে বিয়োগ করি তাহলে তুমি এখানে পাবে 180 ডিগ্রি ফারেনহাইট। তার মানে আমাদের ফারেনহাইট স্কেলে নিম্ন স্থির বিন্দু এবং ঊর্ধ্ব স্থির বিন্দু এদের মাঝে পার্থক্য হচ্ছে 180 ডিগ্রি ফারেনহাইট। এবং আমরা তাহলে আরেকটা জিনিস দেখাই তোমাকে, আমাদের এই স্কেলের মধ্যে যেহেতু 180টা ভাগ আছে তাই 32 থেকে শুরু করে 212 পর্যন্ত এইভাবে টোটাল 180টা ভাগ কেটে তারপর যেতে হবে। আমি জাস্ট খুব ছোটোভাবে দেখালাম, বাট এখানে আরও অনেকগুলো ভাগ হবে এবং প্রত্যেকটা ভাগের যে মান সে মানগুলো হবে 1 ডিগ্রি ফারেনহাইট করে। তাহলে মনে রাখবে ফারেনহাইট স্কেলের মধ্যে আমাদের মৌলিক ব্যবধানটা হচ্ছে 1 ডিগ্রি ফারেনহাইট করে, এবং এখানে টোটাল ভাগ সংখ্যা থাকে 180টা। এখন এই দুটো স্কেল যে আমরা দেখলাম, একটা হচ্ছে সেলসিয়াস স্কেল, একটা হচ্ছে ফারেনহাইট স্কেল। এই দুটো স্কেলের মধ্যে কিন্তু নিম্ন স্থিরবিন্দু এবং উচ্চ স্থিরবিন্দু এই দুটো, মানে উর্ধ্ব স্থিরবিন্দু এই দুটো জিনিস আছে, বাট এর নিচে কিন্তু কিছু নাই। অর্থাৎ আমি যদি বলি যে আমাদের এই দুটো স্কেলের মধ্যে আসলে ফারেনহাইট স্কেলের জন্য 32 ডিগ্রি ফারেনহাইটের নিচের এই অংশটাকে ওভাবে বিবেচনা করা হয় না, অথবা 0 ডিগ্রি সেলসিয়াসের নিচের এই অংশটাকে সেভাবে বিবেচনা করা হয় না। অর্থাৎ আমরা এই দুটো স্কেলের মধ্যে একদম ইনিশিয়াল পয়েন্ট হিসেবে দিয়েছি একটাকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, আরেকটাকে দিয়েছি হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট। বাট আমাদের এরপরে এমন একটা স্কেল তৈরি করা উচিত ছিল যার মধ্যে আমরা এর চেয়েও কম তাপমাত্রা নিয়ে কাজ করতে পারতাম। অর্থাৎ পৃথিবীতে তো অবশ্যই 0 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচেও তাপমাত্রা আছে, অথবা 32 ডিগ্রি ফারেনহাইটের নিচেও তাপমাত্রা আছে। তো ওই সমস্যার সমাধানের জন্য সর্বপ্রথম লর্ড ক্যালভিন নামক আরও একজন সায়েন্টিস্ট আসেন এগিয়ে, এবং তিনি একটা নতুন স্কেল তৈরি করেন যেটা হচ্ছে ক্যালভিন স্কেল। এবং ক্যালভিন স্কেলের মধ্যে আসলে একদম ইনিশিয়াল পয়েন্ট থেকে যত তাপমাত্রা আছে সবগুলো তাপমাত্রাকে তিনি লিপিবদ্ধ করেন। কীভাবে, ব্যাপারটা আমি একটা গ্রাফের মাধ্যমে বোঝাই। খেয়াল করে দেখো, এটা আমাদের হচ্ছে একটা গ্রাফ যার এক্স অক্ষ বরাবর আমরা নির্দিষ্ট একটা তাপমাত্রাকে রেখেছি, এবং ওয়াই অক্ষ বরাবর আমরা কোনো একটা গ্যাসের আয়তনকে রেখেছি। তো কেন এটা দেখালাম, এখানে আমি আয়তন বলতে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে তুমি একটা বেলুনের কথা ধরে নাও, এবং ধরো এই বেলুনের ভিতরে আমাদের ভি আয়তনের গ্যাস আছে, এবং তুমি বেলুনের মধ্যে নির্দিষ্ট পরিমাণ কিছু তাপমাত্রা দিলে। তার মানে তুমি যখন তাপমাত্রা দিবি বেলুনের মধ্যে তখন অবশ্যই বেলুনের আয়তনটা কি বাড়বে, যেহেতু আমরা চার্লসের সূত্র অনুসারে জানি যে আয়তন সমানুপাতিক হচ্ছে তাপমাত্রা। তো ওই সেন্সে আমরা এরকম একটা কি দিলাম, গ্রাফ দেখালাম তোমাদেরকে। যেহেতু তাপমাত্রা এবং আয়তন হচ্ছে পরস্পর সমানুপাতিক, একটা বাড়লে একটা বাড়বে, আর একটা কমলে আরেকটা কমবে, মানে একটা বাড়লে আরেকটা বাড়বে এবং একটা কমলে আরেকটা কমবে। তো সেই জন্য আমাদের গ্রাফটা এরকম। এখন আমি এই জিনিসগুলো একটু বুঝিয়ে দিই, তোমাদেরকে একটু দেখাই। আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে সেলসিয়াস বা সেন্টিগ্রেড স্কেল অনুসারে আমাদের তাপমাত্রাটা থাকে হচ্ছে এই জায়গাটাতে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ আমি এক্স অক্ষ বরাবর জাস্ট সেন্টিগ্রেড অথবা ডিগ্রি সেলসিয়াসের যে স্কেলটা আছে সেটা দেখালাম তাপমাত্রার। এবং 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে আমাদের অবশ্যই কোনো একটা বেলুনের ভিতরে যদি গ্যাস থাকে বা কোনো একটা বস্তু যদি আমাদের থাকে, ওই বস্তুর তাপমাত্রা যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেড হয় তাহলে অবশ্যই তার একটা স্পেসিফিক আয়তন থাকবে। আমি ধরে নিলাম ওই আয়তনটা হচ্ছে আমাদের ভি নট। এখন আমরা যদি তাপমাত্রাটা বাড়াই, ধরা যাক 1 ডিগ্রি সেন্টিগ্রেড, 2 ডিগ্রি সেন্টিগ্রেড, 3 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে আমাদের আস্তে আস্তে আয়তনটা কিন্তু এভাবে বাড়তে থাকবে। তুমি দেখো এটা একটা লিনিয়ার বা সরলরেখী গ্রাফ। তার মানে তাপমাত্রা বাড়ার সাথে সাথে আয়তন বাড়ে, বি সমানুপাতিক টি, এই সম্পর্কটা অনুসারে। বাট আমি যদি তাপমাত্রা কমাতে থাকি তাহলে কী হবে, ধরো এটা -1 ডিগ্রি, -2 ডিগ্রি, -3 ডিগ্রি, তাপমাত্রা কমালে অবশ্যই আমাদের আয়তনটা কীভাবে কমতে থাকবে। তুমি দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটা বিন্দুতে কি আয়তনগুলো আস্তে আস্তে কমছে। এভাবে আমরা তাপমাত্রা কমাতে কমাতে একদম এমন একটা তাপমাত্রায় গেলাম যেটা হচ্ছে টি নট, যেখানে আমাদের বেলুনের বা ওই বস্তুটার কোনো আয়তন থাকলো না। দ্যাট মিনস আয়তনটা শূন্য হয়ে গেল। তাহলে যেই তাপমাত্রায় আমাদের থিওরিটিক্যালি কোনো একটা বস্তুর আয়তন শূন্য হয়ে যায়, ওই তাপমাত্রাতে হচ্ছে এটা। এবং এটা হচ্ছে মহাবিশ্বের এমন একটা তাপমাত্রা যেটা
প্রচণ্ড ঠান্ডা এবং সবচেয়ে কম তাপমাত্রা, এবং এর মানটা ধরা হয়েছে 273 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে দেখো এটা কিন্তু মাইনাস বা নেগেটিভ 273 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং এই তাপমাত্রাটাকে পরম শূন্য তাপমাত্রা বা অ্যাবসোলিউট টেম্পারেচার বলা হয়। এবং এই পরম শূন্য তাপমাত্রাটাকে একদম 0 কেলভিন ধরে ক্যালভিন স্কেলটা তৈরি করা হয়েছে। তার মানে ক্যালভিন স্কেলটা যখন তৈরি করা হয়েছে তখন একদম ইনিশিয়াল পয়েন্ট ছিল হচ্ছে 0 কেলভিন, তারপরে সেটা আস্তে আস্তে সামনের দিকে বেড়েছে 1 কেলভিন, 2 কেলভিন, 3 কেলভিন করে সামনের দিকে বেড়েছে। তাহলে আমাদের ক্যালভিন স্কেলের একদম ইনিশিয়াল পয়েন্টটা হচ্ছে 0 কেলভিন, আর ফাইনাল পয়েন্টটা আমরা জানি না। কেন জানি না? কারণ ফাইনাল পয়েন্টটা হচ্ছে এভাবে যেতে যেতে ইনফিনিটি পরিমাণ তাপমাত্রা হতে পারে। তো এখন আমরা যদি সেলসিয়াস স্কেলের সাথে ক্যালভিন স্কেলের তুলনা করি তাহলে দুইটা বলতে গেলে একই রকম, কেননা আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে যখন তোমার 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আসবে তখন ক্যালভিন স্কেলে সেটা হয়ে যাবে 273 ক্যালভিন। তার মানে খেয়াল করে দেখো 273 ক্যালভিন হচ্ছে এমন একটা তাপমাত্রা যেখানে বরফটা গলে পানিতে পরিণত হয় অথবা পানিটা জমে বরফে পরিণত হয়। আবার আমরা যদি আবার সামনে যেতে থাকি তাপমাত্রা বাড়িয়ে ঠিক 100 ঘর পর আমরা 373 ক্যালভিন পাবো, এবং এই 373 ক্যালভিন হচ্ছে এমন একটা তাপমাত্রা যেখানে আমাদের পানি বা লিকুইডটা বাষ্প বা গ্যাসে পরিণত হবে। তার মানে এটা অনেকটা সেলসিয়াস স্কেলের মতো, অর্থাৎ এর ভাগ সংখ্যাগুলো হচ্ছে সেলসিয়াস স্কেলের মতো। আচ্ছা, এটাকে আমি একটু এখানে লিখি, তাহলে আমরা এখানে পরের ছবিটা দেখতে পাবো। তাহলে দেখো আমরা যদি সেলসিয়াস স্কেল এবং ক্যালভিন স্কেল দুটোকে পাশাপাশি রাখি তাহলে তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ এদের প্রত্যেকের ভাগ সংখ্যা সেম, জাস্ট এদের মধ্যে পার্থক্যটা হচ্ছে কি 273 ক্যালভিন করে। অর্থাৎ আমি যদি সেলসিয়াস স্কেলের দিকে তাকাই তাহলে দেখো আমাদের এই পয়েন্টটা হচ্ছে কি 0 ডিগ্রি সেলসিয়াস বা 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং যখন আমরা সেলসিয়াস স্কেলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড পাবো তখন ক্যালভিন স্কেলে সেটা হয়ে যাবে কত 273 ডিগ্রি, মানে 273 ক্যালভিন। এবং তুমি যখন ঠিক 273 ডিগ্রি সেন্টিগ্রেড কমিয়ে নিচে নামিয়ে আনবে জিনিসটাতে, দ্যাট মিনস এটা কমিয়ে তুমি নিচে নামিয়ে আনো, তখন আমরা এখানে পাবো কি -273 ডিগ্রি সেলসিয়াস, যেটা আমাদের ক্যালভিন স্কেলে 0 ক্যালভিন হিসেবে প্রকাশ করবে। আবার তুমি যখন 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াবে সামনে, সেটা আবার 373 ডিগ্রি মানে 373 ক্যালভিন হয়ে যাবে। তার মানে এখানে আমি যদি একটু সহজ করে তোমাদের বলি তাহলে বিষয়টা এরকম, টি মানে ছোটো হাতের টি, এটা হচ্ছে আমাদের ক্যালভিন তাপমাত্রা, ইজ ইকুয়াল টু বড় হাতের টি, এটা হচ্ছে সেলসিয়াস তাপমাত্রা প্লাস হচ্ছে 273। এটা হচ্ছে আমাদের এক্সাক্ট ফর্মুলা। তার মানে এই ফর্মুলাটা আসলে এভাবে কাজ করে, আমি যদি তোমাকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিই এবং বলি এটা ক্যালভিনে কত হবে, তাহলে তুমি কিভাবে বের করবে? আমাদের এখানে টিটাই হচ্ছে কি 5 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে তোমার ক্যালভিনের তাপমাত্রা হবে টি ইজ ইকুয়াল টু বড় হাতের টি প্লাস 273। তার মানে বড় হাতের টি কি ছিল 5 এবং 273 যোগ করো, আমাদের টোটাল হবে কত 278। তাহলে 278 ক্যালভিন হচ্ছে আমাদের 5 ডিগ্রি সেন্টিগ্রেডের সমতুল তাপমাত্রা। আর এখানে আমাদের পরম শূন্য তাপমাত্রা যেটা, সেটা দুইটা মান, একটা হচ্ছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড আর একটা হচ্ছে 0 ক্যালভিন। তার মানে 0 ক্যালভিন বা -273 ডিগ্রি সেন্টিগ্রেড এদের মানটা আসলে সেম, এবং এই তাপমাত্রাতে থিওরিটিক্যালি বা তাত্ত্বিকভাবে কোনো একটা বস্তুর আয়তন সম্পূর্ণরূপে শূন্য হয়ে যায়, যদিও এটা পসিবল না, বাট এটা ফিজিক্সের ভাষায় পসিবল। তাহলে খেয়াল করো আমাদের এখানে ক্যালভিন স্কেলের জন্য নিম্ন স্থিরবিন্দু হচ্ছে কত? অবশ্যই 273 ক্যালভিন, কেননা এই তাপমাত্রায় আমাদের বরফটা গলে পানিতে পরিণত হয় অথবা পানি জমে বরফে পরিণত হয়। আর উর্ধ্ব স্থিরবিন্দু কত হবে? অবশ্যই 373 ক্যালভিন হবে, এবং এই 373 ক্যালভিনে পানিটা ভাস্পে পরিণত হয় অথবা ভাস্প পানিতে পরিণত হয়। তাহলে আমি বলতে পারি আমাদের সেলসিয়াস স্কেল এবং ক্যালভিন স্কেল এদের দুজনেরই আসলে মৌলিক ব্যবধান 1 করে। অর্থাৎ আমি একটু দেখাই তোমাদেরকে, ধরো তুমি এখানে 0 ডিগ্রি থেকে পরবর্তীতে 1 ডিগ্রিতে যেতে যাচ্ছ, তার মানে ধরো এটা হচ্ছে আমাদের 1 ডিগ্রি সেন্টিগ্রেড, জাস্ট ধরে নাও এতটুকু। তো তুমি যখন 1 ডিগ্রি সেন্টিগ্রেডে যাবে তখন তার সমতুল্য হবে অবশ্যই 273-এর পরের ঘরটা, দ্যাট মিনস 274 ক্যালভিন। তার মানে আমি বলতে পারলাম যে এখানে 1 ডিগ্রি পরিমাণ আমি যদি বাড়াই তাহলে আমাদের ক্যালভিনও 1 ক্যালভিন বাড়বে, অথবা তুমি যদি 1 ডিগ্রি পরিমাণ কমাও, ধরো আমাদের এই লেভেলটা হচ্ছে -1 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা আমি ঠিক মতো দেখাই, এই লেভেলটা হচ্ছে আমাদের -1 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন কিন্তু আমাদের নিচের যে লেভেলটা পাবো ক্যালভিন স্কেলে সেটাও কিন্তু 1 ঘর কমবে, দ্যাট মিনস সেটা হবে 272 ক্যালভিন। তার মানে বিষয়টা হচ্ছে এরকম, তুমি যদি 1 ডিগ্রি বাড়াও সেলসিয়াস স্কেলে, ক্যালভিন স্কেলে তোমার 1 ক্যালভিন বাড়বে, আর তুমি যদি 1 ডিগ্রি কমাও সেলসিয়াস স্কেলে তাহলে তোমার ক্যালভিন স্কেলে 1 ক্যালভিন কমবে। কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে কখনোই 1 ডিগ্রি সেন্টিগ্রেড মানে যা
এক কেলভিন কিন্তু মানে তা না, এটা মনে রাখতে হবে। বাট পার্থক্য দিক দিয়ে ঠিক আছে, অর্থাৎ তুমি 1 ডিগ্রি সেন্টিগ্রেড পার্থক্য যদি তৈরি করো, তোমার ক্যালভিন স্কেলও 1 কেলভিন পার্থক্য তৈরি হবে। বাট এর মানে এই না যে 1 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে কি 1 কেলভিন। তাহলে একটু দেখি তো আসলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড কত। 1 ডিগ্রি সেন্টিগ্রেড কত হবে, যেহেতু 0 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে 273 কেলভিন, তাই তুমি 1 ডিগ্রি বাড়ো, আমাদের 273 1 বেড়ে 274 হবে। তার মানে এটা হবে কি 274 কেলভিন। আবার তুমি যদি 1 কেলভিনের কথা বলো, দেখো তোমাকে আমি দেখাই। তো তুমি যদি 0 ডিগ্রি কেলভিনের মানে 0 কেলভিনের কথা যদি বলো, এটাই কি আমাদের পরমশূন্য তাপমাত্রা, যার মান হচ্ছে কি নেগেটিভ সাইডে 273 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে তুমি যদি 1 কেলভিনের কথা বলো, তাহলে সেটা কত হবে, অবশ্যই 273, এটার থেকে 1 বাড়বে। তার মানে মাইনাস দিক থেকে তুমি যদি 1 বাড়াও, তাহলে সেটা কত হবে 273 ডিগ্রি সেন্টিগ্রেড প্লাস হচ্ছে 1। ব্যাপারটা এরকম না, অবশ্যই 1 বাড়বে। তো আমি যদি 1 বাড়াই, তাহলে আমরা কত পাবো, -272 ডিগ্রি সেলসিয়াস পাবো। তার মানে 1 কেলভিন মানে হচ্ছে -272 ডিগ্রি সেন্টিগ্রেড বা -272 ডিগ্রি সেলসিয়াস, আর 1 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 274 কেলভিন। তাহলে স্পষ্ট দেখতে পাচ্ছ যে 1 কেলভিন মানে যা, 1 ডিগ্রি সেলসিয়াস মানে তা না। তারপর আমরা আরেকটা স্কেল দেখতে পারি, সেটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট স্কেল আছে, সেটা হচ্ছে র্যাঙ্কিং স্কেল। তো র্যাঙ্কিং স্কেলে যেটা হয় সেটা হচ্ছে আমরা ছবি থেকে দেখি, আমাদের এই টাইপের স্কেলের মধ্যেও অবশ্যই নিম্ন স্থিরবিন্দু আছে এবং উচ্চ স্থিরবিন্দু আছে বা ঊর্ধ্ব স্থিরবিন্দু আছে। তো নিম্ন স্থিরবিন্দুটাকে ধরা হচ্ছে 492 র্যাঙ্কিং, আর ঊর্ধ্ব স্থিরবিন্দুকে ধরা হয় 672 র্যাঙ্কিং। তো 492 র্যাঙ্কিং মানে হচ্ছে এমন একটা তাপমাত্রা যেখানে পানি জমে বরফে পরিণত হয় অথবা বরফটা গলে পানিতে পরিণত হয়। একইভাবে 672 র্যাঙ্কিং যেটা, এটা এমন একটা তাপমাত্রা যেখানে পানি ভাস্পে পরিণত হয় অথবা ভাস্পটা মানে পানিতে পরিণত হয়। এবং এদেরকে আসলে এভাবে লেখা হয়, দ্যাট মিনস 672 আরে বা র্যাঙ্কিং, আর আরেকটা হচ্ছে 492 আরে বা র্যাঙ্কিং। এবং দেখো এই দুটো র্যাঙ্কিংয়ের মধ্যে তুমি যদি পার্থক্য তৈরি করো, তুমি দেখতে পাবে টোটাল 212 এতগুলো ভাগ পাওয়া যাচ্ছে। এবং এই 212টা ভাগে ভাগ করে আমরা এক র্যাঙ্কিং করে করে কিন্তু 492 থেকে 772 পর্যন্ত যেতে পারি। অর্থাৎ বিষয়টা এরকম, তোমার 492-র কথা যদি বলি, অবশ্যই পরের ভাগটা 93 হবে, তারপর 94, 95 এভাবে করতে করতে 500, তারপর হচ্ছে 600, তারপর এভাবে ভাগ করতে করতে 672 হবে। তখন প্রত্যেকটা ভাগকে এক একটা র্যাঙ্কিং বলা হবে। তার মানে এরা হচ্ছে কি এক একটা র্যাঙ্কিং। এবং এখানে টোটাল ভাগ সংখ্যা কয়টা থাকবে, অবশ্যই 212টা ভাগ সংখ্যা থাকবে। এবং মজার বিষয় হচ্ছে আমাদের র্যাঙ্কিং স্কেল যেটা, সেটা অনেকটা ক্যালভিন স্কেলের মতো। কেননা তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ ক্যালভিন স্কেলে একদম ইনিশিয়ালি শুরুটা হয়েছে 0 ক্যালভিন থেকে, এবং এই 0 ক্যালভিনটা কী ছিল, অবশ্যই পরম শূন্য তাপমাত্রা ছিল। একইভাবে আমাদের র্যাঙ্কিং স্কেলও কিন্তু শুরুটা হয়েছে কত থেকে, একদম 0 র্যাঙ্কিং থেকে। দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের 0 র্যাঙ্কিং। এবং আমরা এখানে স্পষ্ট যেটা বলতে পারি সেটা হচ্ছে 0 র্যাঙ্কিং মানে হচ্ছে যা, 0 ক্যালভিন মানে হচ্ছে তা। আমরা কিন্তু স্পষ্ট বলতে পারি, 0টা একটু লম্বাটা হবে। তো এবার ঠিক আছে, তো এই সম্পর্কটা তোমাকে মনে রাখতে হবে। আমাদের র্যাঙ্কিং স্কেল এবং সেলসিয়াস না, এটা হচ্ছে ক্যালভিন স্কেল, এরা দুজনেই একই ইনিশিয়াল পয়েন্ট বা একই সূচনা পয়েন্ট বা সূচনা বিন্দু থেকে শুরু হয়েছে। বাট খেয়াল করে দেখো, এখানে আরেকটা পার্থক্য আছে। আমাদের পার্থক্যটা হচ্ছে কি, তুমি যখন র্যাঙ্কিং স্কেল নিয়ে কাজ করবে, তখন নিম্ন স্থিরবিন্দু এবং উচ্চ স্থিরবিন্দু এদের মাঝে পার্থক্য পাবে 212টা। বাট তুমি যখন ক্যালভিন স্কেল নিয়ে কাজ করবে, তখন নিম্ন স্থিরবিন্দু, ঊর্ধ্ব স্থিরবিন্দু এর মধ্যে পার্থক্য পাবে 100টা। তার মানে আমরা বলতে পারি যে ক্যালভিন স্কেলের 100টা ভাগ যে কাজ করবে, র্যাঙ্কিং স্কেলের 212 ভাগ একই কাজ করবে। তাই এই ধারণা থেকে আমরা বলতে পারবো যে এক র্যাঙ্কিং মানে যা, 1 ক্যালভিন মানে কিন্তু তা না। অবশ্যই এর মধ্যে পার্থক্য আছে, কেননা 1 ক্যালভিন এবং 1 র্যাঙ্কিংয়ের মধ্যে পার্থক্য কীভাবে, যেহেতু তুমি দেখতেই পাচ্ছ যে ক্যালভিন স্কেলে ভাগ যেখানে 100টা, আর র্যাঙ্কিং স্কেলে সেম রেঞ্জের মধ্যে ভাগ হচ্ছে কি 212টা। তার মানে কখনোই 1 র্যাঙ্কিং আর 1 ক্যালভিন কী হবে না, সেম হবে না। তারপরে যেটা করব সেটা হচ্ছে আমরা কিছু ফর্মুলা বের করার চেষ্টা করব। দেখো আমরা এখানে আবারও 4টে স্কেল নিয়েই কাজ করছি, দ্যাট মিনস সেলসিয়াস, কেলভিন, ফারেনহাইট, আর একটা হচ্ছে র্যাঙ্কিং। তো ফর্মুলাটা আসলে এরকম যে তুমি ধরে নাও তোমার যে কোনো একটা তাপমাত্রা, এটা তো এটা কি তাপমাত্রা আমি জানি না, বাট তুমি এই তাপমাত্রাটাকে যে কোনো একটা তাপমাত্রা ধরে নিতে পারো। দেখো আমি এখানে জাস্ট সেলসিয়াস স্কেলের দিকে ফোকাস করছি, এবং সেলসিয়াস বা সেন্টিগ্রেড স্কেলের মধ্যে আমি জাস্ট এই পয়েন্টে ধরলাম আমার এমন একটা তাপমাত্রা আছে যেটা হচ্ছে ধরো টি ডিগ্রি সেন্টিগ্রেড অথবা টি ডিগ্রি সেলসিয়াস। আমি চাচ্ছি কি যে অন্যান্য স্কেলের মধ্যে আমাদের এই টি ডিগ্রি সেন্টিগ্রেডের সমতুল তাপমাত্রা কী হবে। জাস্ট আমি প্রশ্নটা আবার বলছি যে তুমি
সেন্টিগ্রেড বা সেলসিয়াস স্কেলে একটা নির্দিষ্ট তাপমাত্রা নিলে যেটা টি ডিগ্রি সেন্টিগ্রেড, এবং এই টি ডিগ্রি সেন্টিগ্রেড যা খুশি হতে পারে সেটা 45 ডিগ্রি সেন্টিগ্রেড, হতে পারে সেটা 70 ডিগ্রি সেন্টিগ্রেড, কিংবা হতে পারে সেটা 1000 ডিগ্রি সেন্টিগ্রেড, যা খুশি। এখন তুমি চাচ্ছ কি যে টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাটা অন্যান্য স্কেলে আসলে কীরকম হবে বা কী পরিমাণে হবে। অর্থাৎ আমি যদি 45 ডিগ্রি সেন্টিগ্রেডের কথা বলি, এটা ফারেনহাইট স্কেলে কত হবে, অর্থাৎ ফারেনহাইট স্কেলে এটা কত ডিগ্রি ফারেনহাইট হবে, অথবা ক্যালভিন স্কেলে এটা কত ক্যালভিন হবে, অথবা র্যাঙ্কিং স্কেলে এটা কত র্যাঙ্কিং হবে, সেই জিনিসটা আমরা এখন বের করার চেষ্টা করব। তার মানে এটা বের করার জন্য একটা দারুণ ফর্মুলা আছে বা দারুণ কনসেপ্ট আছে, সেটা হচ্ছে এরকম যে তুমি ধরে নাও তোমার ডিগ্রি সেন্টিগ্রেড এটা সেলসিয়াস স্কেলে যা, ক্যালভিন স্কেলে তুমি এটাকে ধরে নাও কি ধরবে, তুমি ক্যালভিন স্কেলে এটাকে কে ধরতে পারো, তাহলে কে পরিমাণ এখানে কাজ করবে। তারপর তুমি ফারেনহাইট স্কেলে এটাকে ধরতে পারো অ্যাপ পরিমাণ, তার মানে অ্যাপ ডিগ্রি ফারেনহাইট, এবং তুমি র্যাঙ্কিং স্কেলে এটাকে ধরতে পারো আর। তার মানে আমরা ট্রাই করব কে, এফ, আর এদেরকে বের করার, এবং আমরা টি ডিগ্রি সেন্টিগ্রেড এটা জানি, তার মানে এটা হচ্ছে একটা নোন ভ্যালু বা জানা ভ্যালু। তো এটা করার জন্য খুব শর্টকাট একটা ফর্মুলা তোমাদেরকে শিখিয়ে দিই, সেটা সবসময় তোমাদের কাজে লাগবে। সেটা হচ্ছে যে কোনো দুইটা থার্মোমিটার বা যে কোনো দুইটা স্কেলের কথা যদি বলো, হোক সেটা 1 আর 2, হোক সেটা 1 আর 3, হোক সেটা 2 আর 3, হোক সেটা 2 আর 4, মানে বিভিন্ন কম্বিনেশনে তুমি এখানে স্কেল বানাতে পারো। প্রত্যেকটা স্কেলের জন্য আমাদের একটা ভাগফল বা অনুপাত কনস্ট্যান্ট থাকে বা সেম থাকে। কনস্ট্যান্ট না বলে আমি যদি বলি সেম থাকে, তাহলে ব্যাপারটা সুন্দর হবে। কোন অনুপাতটা সেম থাকে আমি জাস্ট একটু লিখি। তুমি টি ডিগ্রি সেন্টিগ্রেড নিয়েছো না, তার মানে তোমার টিটাকে আমি নিলাম, টি হচ্ছে একটা অবশ্যই মান, টি এর মান যা খুশি হতে পারে, তাহলে টি এটা একটা তাপমাত্রা নিলাম, মাইনাস ওই স্কেলের যেই নিম্নবিন্দু আছে সেই নিম্নবিন্দুর তাপমাত্রাটা তুমি নেবে। তাহলে দেখো আমি যদি সেলসিয়াস স্কেলের কথা বলি, সেলসিয়াস স্কেলের নিম্ন তাপমাত্রা কত, অবশ্যই 0 ডিগ্রি সেলসিয়াস, এটাকে ভাগ দিবে, ভাগ দিয়ে তুমি নিচে যেটা করবে সেটা হচ্ছে, আচ্ছা আমি এখানে একটা জিনিস লিখি, তুমি ধরো এটাকে টি আইস ধরতে পারো, তাহলে সবচেয়ে ভালো হবে বুঝতে। টি আইস মানে হচ্ছে কি ওই স্কেলের নিম্ন স্থির বিন্দু, যেহেতু আমরা সেলসিয়াস স্কেল বা সেন্টিগ্রেড স্কেল নিয়ে কাজ করছি, তাই এই স্কেলের নিম্ন স্থির বিন্দুটাকে আমি টি আইস ধরলাম। তার মানে আমাদের এই পয়েন্টটা হচ্ছে টি আইস, এবং 100 ডিগ্রি সেলসিয়াস যেটা, সেটা হচ্ছে কি আমাদের টি স্টিম, এটা তুমি এখানে ধরতে পারো। এবং এই টোটাল জিনিসটার নিচে তুমি প্রথমে লিখবা টি স্টিম, এবং এটাকে তুমি বিয়োগ দিবা টি আইস থেকে। তাহলে এই হচ্ছে আমাদের সেই অনুপাত বা ভাগফল। কোন স্কেলের জন্য? অবশ্যই সেলসিয়াস বা সেন্টিগ্রেড স্কেলের জন্য। এখন এই ভাগফলটা আরেকটা জিনিসের সমান হবে। কার সমান হবে? তুমি যদি সেকেন্ড স্কেলটার দিকে তাকাও, এটা হচ্ছে ক্যালভিন স্কেল, তাহলে তুমি এটা কি ইকুয়াল দিতে পারো কার সমান? ক্যালভিন স্কেলের সমান। তাহলে ক্যালভিন স্কেলের জন্য তুমি সেম ভাগটা লিখবে। ক্যালভিন স্কেলের ভাগটা কি আমরা ধরেছিলাম? টি ডিগ্রি সেন্টিগ্রেড মানে যা, ক্যালভিন স্কেলে কে তাপমাত্রাটা কি তা একই জিনিস বা একই লেভেল ধরেছিলাম। এখান থেকে মাইনাস দিবে কি ক্যালভিনের নিম্ন স্থির বিন্দু। তাহলে দেখো তো ক্যালভিনের নিম্ন স্থির বিন্দু কত ছিল? অবশ্যই 273 ক্যালভিন ছিল। আর উর্ধ্ব স্থির বিন্দু কী ছিল? 373 ক্যালভিন ছিল। তার মানে তোমার এখানে ক্যালভিনের আইস পয়েন্ট বিয়োগ যাবে, নিচে হবে ক্যালভিনের স্টিম পয়েন্ট, আর এখান থেকে বাদ যাবে ক্যালভিনের আইস পয়েন্ট। যেখানে আমরা বলতে পারি যে ক্যালভিনের আইস পয়েন্টটাই হচ্ছে কি 273 ক্যালভিন, এবং স্টিম পয়েন্ট বা ভাস্পবিন্দু বা উর্ধ্ব স্থির বিন্দু কী ছিল? 373 ক্যালভিন। তো আই থিঙ্ক তোমরা এটা কাহিনী বুঝতে পেরেছ। আবার এটাও কার ইকুয়াল হবে, মানে সবগুলো কিন্তু সবগুলোর ইকুয়াল। এটা কার ইকুয়াল হবে? আমি যদি পরের স্কেলটা তোমাদের দেখে ফারেনহাইট, সেখানে আমরা দেখতে পাচ্ছি নিম্ন স্থিরবিন্দু 32 ডিগ্রি ফারেনহাইট, উর্ধ্ব স্থিরবিন্দু হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। তাহলে এদের নাম আমরা দিয়ে দিই। 32 ডিগ্রি ফারেনহাইট হচ্ছে আমাদের ফারেনহাইট আইস বা নিম্ন স্থিরবিন্দু, আর 212 ডিগ্রি ফারেনহাইট হচ্ছে ফারেনহাইট স্টিম বা উর্ধ্ব স্থিরবিন্দু। তার মানে আমরা ধরে নিয়েছিলাম যে টি ডিগ্রি সেন্টিগ্রেড এর মানে যা, কে ক্যালভিন এর মানে তা, এফ ডিগ্রি ফারেনহাইট এর মানে কি তা। তাই যদি ধরে নিই, তার মানে উপরে বসবো আমি এফ, মাইনাস হচ্ছে এফ আইস দিব সেম আগের মতো, নিচে বসবো হচ্ছে এফ স্টিম, এবং এর থেকে বিয়োগ দিব কাকে? এফ আইসকে। তাহলে এরা কি সবাই পরস্পর সমান, এবং এটা আরেকটা জিনিসের সমান হবে, কেননা আমাদের আরেকটি স্কেল আছে, সেটা হচ্ছে র্যাঙ্কিং স্কেল। তো র্যাঙ্কিং স্কেলের মধ্যে আমি দেখতে পাচ্ছি নিম্ন স্থিরবিন্দু ধরে নাও আর আইস এটা, আর উর্ধ্ব স্থিরবিন্দু ধরে নাও আর স্টিম এটা, এবং তুমি এখানে আর তাপমাত্রাটা ধরেছো, তার মানে আর মাইনাস আর আইস হবে উপরে, আর নিচে হবে হচ্ছে আর স্টিম মাইনাস আর আইস। তাহলে এখানে কি সবাই সবার সমান হবে, এবং এটাই আসলে একটা ইউনিভার্সাল ফর্মুলা।
এবার আমরা এই ফর্মুলার 3টা ভাগ নিয়ে একটু ইমপ্লিমেন্ট করি, তোমরা বাকিটা করবে, দ্যাট মিনস র্যাঙ্কিংটা তোমরা বের করবে। আমরা করব কি, আমরা এখানে এই 3টে জিনিস নিয়ে কাজ করব। একটা হচ্ছে এই পার্ট, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা। তাহলে আমরা একটা নতুন স্লাইডে চলে যাই। আমাদের আগের স্লাইড থেকে তোমরা একটু দেখে নাও। আমাদের প্রথমটা ছিল সেলসিয়াস বা সেন্টিগ্রেড স্কেলের জন্য, পরেরটা ছিল ক্যালভিন স্কেলের জন্য, পরেরটা ছিল ফারেনহাইট স্কেলের জন্য। তাহলে আমরা সেলসিয়াস স্কেলের জন্য কি লিখতাম, টি মাইনাস টি আইস ডিভাইড বাই নিচে ছিল টি স্টিম এস টি। আচ্ছা, আমি এখানে স্টিম না লিখে টি এস লিখি, স্টিম লিখতে একটু ভেজাল, বেশি সময় লাগে, আর এটা টি আইসি থাক। এটা কার সমান ছিল, এটা ছিল হচ্ছে ক্যালভিন স্কেলের কে তাপমাত্রা, যেটা আমরা জানি না, মাইনাস হচ্ছে আমাদের কে আইস, আর নিচে থাকবে হচ্ছে কে স্টিম মাইনাস কে আইস, এটা সমান ছিল ইজিক্যাল টু, এটা আবার ফারেনহাইট স্কেলের জন্য ছিল হচ্ছে অ্যাপ মাইনাস অ্যাপ আইস ডিভাইড বাই হচ্ছে অ্যাপ স্টিম মাইনাস অ্যাপ আইস। তো এগুলো কি পরস্পর সমান, এবং আমি যদি এখন এক্সাক্ট ভ্যালুগুলো বসাই তাহলে দেখো কি আসে। আমরা জানি যে 0°C তাপমাত্রায় বরফ পানিতে পরিণত হয় বা পানি বরফে পরিণত হয়। তার মানে সেন্টিগ্রেড স্কেলের জন্য টিএস এর মানটা কি ছিল, 0°C। তোমরা আগের স্লাইড থেকে দেখতে পারো, এই যে টি আইসের মান ছিল কি 0°C। তারপর হচ্ছে কে আইসের মান ছিল কি 273 ক্যালভিন, আর অ্যাপ আইসের মান ছিল হচ্ছে 32 ফারেনহাইট। একই সাথে আমাদের টি স্টিমের মান ছিল হচ্ছে 100°C। তারপর কে স্টিমের মান ছিল হচ্ছে 373 ক্যালভিন, আর অ্যাপ স্টিমের মান ছিল হচ্ছে 212 ফারেনহাইট। তাহলে এই মানগুলো আমরা এখন বসিয়ে দিই, নিচে হবে আমাদের 100 মাইনাস হচ্ছে 0। তারপর আমি জাস্ট 3টা নিয়ে করলাম, তোমরা র্যাঙ্কিং স্কেল নিয়ে করে দেখবে যে কি আসে। দ্যাট মিনস এখানে আমরা আরেকটা পার্ট তোমাদের জন্য করে দিচ্ছি, তোমরা এটা বাসায় ট্রাই করবে। এটা কি হবে, আর মাইনাস আর আইস ডিভাইড বাই আর স্টিম মাইনাস আর আইস। তো তোমরা জাস্ট মানগুলো বসিয়ে দেখবে কি আসে। তো কে মাইনাস 273 হবে এখানে, আর নিচে হবে হচ্ছে 373 মাইনাস 273 ইজিক্যাল টু, আমরা এখানে একটা মানে সম্পর্ক তৈরি করতে যাচ্ছি 3টে স্কেলের মাঝে। এখানে হবে এফ মাইনাস 32, নিচে হবে হচ্ছে আমাদের 212 মাইনাস 32, এবং এখান থেকে আমি দেখতে পাচ্ছি টি ডিভাইড বাই 100 থাকছে। এই জায়গায় আমি দেখতে পাচ্ছি কে মাইনাস 273 ভাগ হচ্ছে 100 থাকছে, আর এই জায়গাটাতে আমাদের থাকছে কি এফ মাইনাস 32 ডিভাইড বাই 180। তো এখন তুমি সবগুলোকে সমান ধরতে পারো, জাস্ট আমি পার্ট বাই পার্ট এটা করি। আমরা প্রথমে এই দুটো পার্ট নিয়ে কাজ করি। তো এই দুটো পার্ট যখন আমি ইকুয়াল করব তখন এক্সাক্ট তুমি দেখতে পাবে টি ইজ ইকুয়াল টু কে মাইনাস 273 আসবে। এবং একই সাথে তুমি এখানে এটাকে যদি আরেকটু মডিফাই করো, মডিফাইড লাগবে না, এটাই আসলে আমাদের অ্যান্সার। তার মানে যেটা হচ্ছে আমাদের টি ডিগ্রি সেন্টিগ্রেড, সেটা হচ্ছে আমাদের ক্যালভিনের মান মাইনাস হচ্ছে 273। তার মানে তোমাকে যদি কখনো কোনো একটা ক্যালভিন মান দেওয়া থাকে, বা বলা যায় তোমাকে যদি কোনো একটা ক্যালভিন স্কেলের মান দেওয়া থাকে, তুমি তার থেকে যদি 273 বাদ দাও, তাহলে তুমি ওই মানের সমতুল্য ডিগ্রি সেন্টিগ্রেড মানটা পেয়ে যাবে। জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল দেখাই। ধরো আমি তোমাকে দিলাম কি 300 ক্যালভিন, তাহলে আমি তোমাকে প্রশ্ন করলাম যে 300 ক্যালভিন আসলে কত ডিগ্রি সেন্টিগ্রেড, এটা বের করতে। তো কত মানে হচ্ছে এখানে প্রশ্নবোধক চিহ্ন দিয়েছে, এটা অন্য কিছু না। তো তুমি যদি 300 ক্যালভিন কত ডিগ্রি সেন্টিগ্রেড বের করতে চাও, তাহলে তোমার এই সূত্রটা চলে আসলো। তাহলে টি ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে আমাদের ধরো 300 ক্যালভিনের সমতুল্য। তাহলে এখানে কে এর জায়গায় বসবে 300, 273 থেকে বাদ দিবে, কত আসবে তোমার এখানে 27 ডিগ্রি সেন্টিগ্রেড আসবে। তার মানে 300 ক্যালভিন যে তাপমাত্রা, 27 ডিগ্রি সেন্টিগ্রেড একই তাপমাত্রা। তো এই সূত্রটা আমরা এখান থেকে পেয়েছি। তারপর আমরা এই দুটোকে একটু জোড়া লাগাই, দ্যাট মিনস প্রথমটা আরেকটা হচ্ছে লাস্টেরটা। এই দুটোকে তুমি যদি জোড়া লাগাও তাহলে তুমি এখানে দারুণ একটা জিনিস পাবে, সেটা হচ্ছে টি ডিভাইড বাই 100 ইজিক্যাল টু, আচ্ছা আমি এক কাজ করি, আমি এখানে সবগুলো একসাথে জোড়া লাগাই। দ্যাট মিনস আমি তো এই দুটো জোড়া লাগিয়েছি, তো এই দুটো জোড়া না লাগিয়ে আমরা সবগুলো একসাথে করি, তাহলে মনে হয় সুবিধা হবে তোমাদের। তো এই সবগুলো যদি জোড়া লাগাও তাহলে দেখতে পাচ্ছ আমরা সবগুলোকে কিন্তু চাইলে 10 দিয়ে ভাগ করতে পারি। তাহলে এখানে আসবে টি ডিভাইড বাই 10 ইজিক্যাল টু কে মাইনাস 273 ডিভাইড বাই হচ্ছে 10, আর এই জায়গাটাতে আসবে হচ্ছে এফ মাইনাস 32 ডিভাইড বাই হচ্ছে 18। তারপরে হচ্ছে কি হবে, আমরা তো চাইলে এটাকে 2 দিয়েও ভাগ করতে পারি, 9 দুগুণে, হ্যাঁ 2 দিয়েও ভাগ করতে পারি। তো টি ডিভাইড বাই, না 2 দিয়ে গুণ করবো, আসলে ভাগ না, আমি একটু ভুল বলেছি, সবগুলোকে আমি আসলে প্রথমে 10 দিয়ে গুণ করেছি, এখন আমি 2 দিয়ে গুণ করব। তো 2 দিয়ে যদি গুণ করি তাহলে 10 আর 2 কাটা গেলে হবে 5, উপরে থাকবে হচ্ছে কে মাইনাস 273 ডিভাইড বাই হচ্ছে 5, আর এখানে থাকবে হচ্ছে
কত এফ মাইনাস 32 ডিভাইড বাই হচ্ছে কত, আমি যেহেতু হ্যাঁ এটা হবে 9, যেহেতু আমি 2 দিয়ে গুণ করেছি তাহলে 18কে 2 দ্বারা কাটলে হয় 9। তো এটা হচ্ছে আমাদের ফাইনাল কন্ডিশন। তবে তোমরা কিছু কিছু বইতে আসলে এটাকে টি হিসেবে নাও দেখতে পারো, এটাকে যেহেতু সেন্ট্রিগেট স্কেল তার মানে এটাকে সি দিয়েও প্রকাশ করা যায়। তো তুমি চাইলে এটাকে চেঞ্জ করতে পারো, আচ্ছা এটা টি থাক। বাট আমরা যখন এক্সাক্ট ফর্মুলা লিখি তখন ফর্মুলাটা এটাকে টি দিয়ে প্রকাশ না করে সি দিয়ে প্রকাশ করি। তো হ্যাঁ সি থাক, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে আমাদের ফাইনাল ফর্মুলা যেটা সেটা হচ্ছে এটা, এবং এই ফর্মুলাটা কাজে লাগিয়ে তোমরা যে কোনো একটা তাপমাত্রাকে যে কোনো একটা স্কেলে কনভার্ট করতে পারবে। তারপরে যেটা করব সেটা হচ্ছে আমরা এই ফর্মুলাটাকে জাস্ট কাজে লাগাবো, এবং এটাকে কাজে লাগিয়ে আমরা 2 ধরনের গ্রাফ দেখব। কীরকম গ্রাফ, তাহলে চলো একটু দেখে ফেলি। আচ্ছা গ্রাফ দেখার আগে আমরা আরেকটা জিনিস দেখাই, তোমাদেরকে একটা চার্ট দেখাই। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে বিভিন্ন ধরনের স্কেলের নাম দেওয়া আছে, এবং এখানে একটা নতুন স্কেল তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে রিউমার। তার মানে রিউমার স্কেলও কিন্তু আছে, এটাকে ডিগ্রি রিউমার হিসেবে লেখা হয়। আবার র্যাঙ্কেইন স্কেল যেটা সেটাকে আবার ডিগ্রি আর এ হিসেবে দেখা হয়। তো তারপরে দেওয়া আছে এখানে সিম্বল, প্রত্যেকটা স্কেলের সিম্বল দেখতে পাচ্ছ। সেলসিয়াস স্কেলের সিম্বল হচ্ছে ডিগ্রি সেলসিয়াস বা ডিগ্রি সেন্টিগ্রেড, ফারেনহাইট হচ্ছে ডিগ্রি ফারেনহাইট, রিউমার হচ্ছে ডিগ্রি রিউমার, ডিগ্রি র্যাঙ্কিং, আর ক্যালভিনের মধ্যে কিন্তু কোনো ডিগ্রি থাকে না। তাহলে সবগুলো স্কেলের মধ্যে থেকে ক্যালভিন স্কেলটা টোটালি আলাদা, তোমরা ভুলেও এখানে ডিগ্রি ক্যালভিন লিখতে পারবে না। তারপর এখানে লোয়ার ফিক্সড পয়েন্ট মানে হচ্ছে নিম্ন স্থির বিন্দু দেওয়া আছে, দেখতে পাচ্ছি স্পষ্ট। জাস্ট এখানে নতুন হচ্ছে কি রিউমার স্কেল, যার লোয়ার ফিক্সড পয়েন্ট হচ্ছে 0 ডিগ্রি রিউমার। তারপর হচ্ছে আপার ফিক্সড পয়েন্ট হচ্ছে রিউমার স্কেলের জন্য 80 ডিগ্রি রিউমার। তো এটা টোটালি একটা নতুন স্কেল যেটা আমি আলোচনা করিনি, বাকিগুলো কিন্তু আলোচনা করেছি। এবং ক্যালভিন স্কেলের একটা দারুণ বৈশিষ্ট্য হচ্ছে কি তুমি এখানে 3টা মান দেখতে পাবে। কোনো কোনো বইতে নিম্ন স্থিরবিন্দু হিসেবে 273 ক্যালভিন দেওয়া, কোনো কোনো বইতে 273.16 ক্যালভিন দেওয়া, আবার কোনো কোনো বইতে 273.15 ক্যালভিন দেওয়া। তার মানে এখানে আসলে এই মানগুলো উঠানামা করে, বাট আমি তোমাকে বলবো একদম ইজিটা মনে রাখতে, দ্যাট মিনস 273 ক্যালভিন। তখন আমাদের উর্ধ্বস্থির বিন্দু হবে কি 373 ক্যালভিন। তো সমস্যা নেই, তোমরা যে কোনো একটা মনে রাখতে পারো। তারপর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কি এদের মধ্যে যে স্কেলের ডিভিশন বা টোটাল কয়টা ভাগ আছে সেটা তুমি দেখতে পাচ্ছ। সেলসিয়াস স্কেলে টোটাল নিম্ন স্থিরবিন্দু এবং উর্ধ্ব স্থিরবিন্দুর মাঝে 100টা ভাগ আছে। ফারেনহাইট স্কেলে আছে 180টা, রিউমার স্কেলে আছে মাত্র 80টা, তারপর র্যাঙ্কিং স্কেলে আছে 212টা, এবং ফাইনালি ক্যালভিন স্কেলে আছে কি 100টা। এগুলো সবগুলো কিন্তু আমরা দেখে ফেলেছি। ফাইনালি তোমাদেরকে ওই সম্পর্কটা দেখাই, খেয়াল করে দেখো। আমরা কিন্তু এই সম্পর্কটা ডিরাইভ করেছিলাম আগের স্লাইডে, যেখানে সি হচ্ছে কি ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলে যে কোনো একটা তাপমাত্রার মান। তাহলে সি ডিভাইড বাই 5 মানে যা, এফ মাইনাস 32/9 মানে তা, আবার কে মাইনাস 273/5 মানেও কি তা। এবং আমাদের যেই রিউমার স্কেল আছে, রিউমার স্কেলের জন্য এই হিসাবটা কিন্তু আর ডিভাইডেড বাই 4 হবে। আর আরেকটা হচ্ছে র্যাঙ্কিং স্কেল, যেটা তোমাদেরকে বের করতে বলেছিলাম, সেটার জন্য আমাদের হিসাবটা হবে র্যাঙ্কিং মাইনাস হচ্ছে 460 ডিভাইড বাই 10.6। তার মানে এই সূত্রটা দ্বারা আমরা মোটামুটি যে কোনো একটা তাপমাত্রাকে অন্য একটা তাপমাত্রাতে কনভার্ট করতে পারি। যেমন খুব সহজ একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে আমি তোমাকে বললাম যে 15 রিউমার এটা কত ফারেনহাইট, তাহলে তুমি কীভাবে বের করবা? দ্যাট মিনস 15 রিউমার আমাদের কত ডিগ্রি ফারেনহাইট হবে, এটা যদি বের করতে চাও তুমি এদের দুজনকে জাস্ট সংযুক্ত করে দিবে। একটা হচ্ছে রিউমার আর একটা হচ্ছে ফারেনহাইট। তখন তুমি এই রিউমারের আরের জায়গায় লিখবে হচ্ছে 15 বা 15, এবং এটা কাজে লাগিয়ে তুমি এফ এর মানটা বের করতে পারবে। দ্যাট মিনস আমি যদি একটু করি তোমাদের জন্য, সেটা হচ্ছে তোমরা এফ মাইনাস 32 ডিভাইড বাই 9কে নিবে ইজ ইকুয়াল টু আর ডিভাইড বাই 4কে নিবে, অর্থাৎ এই দুটো যেহেতু সমান তো এই দুটোকে জিনিসকে নিবে। তো তুমি এখন এফ এর মানটা জানো না, তার মানে এফ মাইনাস 32/9 তোমার কাছে থাকলো, আর এখানে আর এর জায়গায় তুমি সিম্পলি 15 বসিয়ে দিবে। তারপরে এটা ক্যালকুলেশন করে তুমি এখান থেকে এফ এর যা মান পাবে সেটাই হচ্ছে কি আমাদের 15 রিউমারের সমতুল্য ফারেনহাইট স্কেলের মান। তাই think তোমরা সবাই এটা করতে পারবে, এবং এই ফর্মুলাটা আসলে অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট যে কোনো একটা তাপমাত্রার স্কেলকে অন্য একটা তাপমাত্রার স্কেলে কনভার্ট করার জন্য। তারপর আমরা সেই গ্রাফের কথায় ফিরে আসি। আমরা এখানে তাপমাত্রার স্কেলের 2টা স্পেসিফিক গ্রাফ দেখব। তার মধ্যে একটা হচ্ছে আমাদের সেলসিয়াস এবং ফারেনহাইটের মধ্যে সম্পর্ক, আর একটা হচ্ছে সেলসিয়াস এবং ক্যালভিনের মধ্যে সম্পর্ক নিয়ে। তাহলে আমরা প্রথম গ্রাফটা দেখব কিসের মধ্যে, ডিগ্রি ফারেনহাইট ভার্সেস ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। এবং একটা গ্রাফ আঁকার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ইকুয়েশন দরকার, তাই না? তো আমরা একটা ইকুয়েশন জানি ডিগ্রি ফারেনহাইট এবং ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। ওই ইকুয়েশনটা আমরা এখন লিখি, যেটা আমরা দেখেছিলাম জাস্ট আগের স্লাইডে। দেখো আমাদের ডিগ্রি সেন্টিগ্রেড আর ফারেনহাইটের মধ্যে ইকুয়েশনটা হচ্ছে c/5 ইজ ইকুয়াল টু এফ মাইনাস 32/9। তাহলে আমরা লিখে ফেলি c ডিভাইড বাই 5 ইজ ইকুয়াল টু
f মাইনাস 32/9। তা এখন আমরা সম্পর্কটা কীভাবে তৈরি করব বা গ্রাফটা কীভাবে তৈরি করবো, আগে আমি গ্রাফ তৈরি করে দেখাই, তারপর তোমাকে দেখাচ্ছি যে এটা কীভাবে হলো। গ্রাফটা আসলে এইভাবে তৈরি করা হয়, সেটা হচ্ছে আমরা অবশ্যই দুইটা অক্ষ নেব এবং আমরা একটা অক্ষে রাখবো ফারেনহাইট স্কেলের রিডিং, আরেকটা অক্ষে রাখবো আমরা সেন্টিগ্রেড স্কেলের রিডিং। তো আমরা ডিগ্রি সেন্টিগ্রেডটাকে এক্স অক্ষ বরাবর রাখলাম, ডিগ্রি ফারেনহাইটটাকে ওয়াই অক্ষ বরাবর রাখলাম। তারপর আমরা এখন ইকুয়েশন সলভ করে দেখি যে কী আসে। তাহলে সি বা ডিগ্রি সেন্টিগ্রেড যেহেতু এক্স অক্ষ বরাবর আছে, তাই এটা হচ্ছে কি স্বাধীন চলক, তার মানে এটা থাকবে ইকুয়েশনের এক পাশে। আর ডিগ্রি ফারেনহাইট হচ্ছে কি ওয়াই অক্ষ বরাবর আছে, তাই এটা হচ্ছে কি অধীন চলক, তাই এটাকে আমরা এক পাশে রাখবো। তার মানে আমি যদি একটু আর্গুন করি তাহলে আমি কত পাবো, আমি পাবো হচ্ছে 9c। আচ্ছা আমি এভাবে লিখি, 9c ইজ ইকুয়াল টু 5f মাইনাস 5 গুণন 32 কত হয়। আচ্ছা 5 গুণন 32 দরকার নেই লেখার, আমি সিম্পলি এখানে 5 গুণন না 5 না, হ্যাঁ 5ই তো হবে, 32 গুণন 5 এভাবে করে রাখলাম। তো এটা হিসাবে সময় নেই এখন। এরপরে যেটা করব সেটা হচ্ছে আমরা এফের মান যদি বের করতে চাই তাহলে 5fটাকে এক পাশে রাখলাম এবং 9c এর সাথে যোগ করে দিলাম 32 গুণন 5 এটাকে। তারপর আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে এফের মানটাই জাস্ট বের করব। কেন? কারণ তোমার যদি ওয়াই অক্ষ বরাবর কোনো একটা কোয়ান্টিটি বা রাশি থাকে, তুমি ইকুয়েশনে ওটাকে আলাদা রাখবে, এটা হচ্ছে শর্টকাট বুদ্ধি। তার মানে তুমি যখন ইকুয়েশন থেকে গ্রাফ বের করবে, তোমার গ্রাফের মধ্যে ওয়াই অক্ষ বরাবর বা ওয়াই অ্যাক্সিস বরাবর যে জিনিসটা থাকবে এটাকে ইকুয়েশনে একা রেখে দিবে। তার মানে আমাদের এখানে ফারেনহাইটটা ছিল ওয়াই অক্ষ বরাবর, তাই এটাকে আমরা গ্রাফে একা রেখে দিয়েছি। তাই যদি হয় তাহলে আমরা এখানে পাবো 9/5 ইন্টু সি প্লাস হচ্ছে 32। খেয়াল করো 5 আর নিচে উপরে 5 কাটা যাবে। তো এই ইকুয়েশনটা আসলে কীরকম দেখতে, এই ইকুয়েশনটা দেখতে তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ অনেকটা এরকম, y ইজ ইকুয়াল টু mx প্লাস সি এর মতো। কেন? কারণ আমাদের এখানে সিটা কিন্তু টোটালি এক্স অক্ষ বরাবর ছিল, এফটা ওয়াই অক্ষ বরাবর ছিল, এম এর মানটা 9/5 হয়ে গেছে এবং কনস্ট্যান্ট বা সি এর মানটা 32 হয়ে গেছে। তাহলে এটা একদম সরাসরি একটা সরলরেখার সমীকরণ, যে সরলরেখার সমীকরণটা হচ্ছে মূলবিন্দু থেকে কিছুটা উপরে আছে। কতটুকু উপরে আছে? এম পরিমাণ উপরে আছে এবং এম এর মানটা হচ্ছে কি 9/5। তার মানে আমি যদি আচ্ছা না না এম এর মান আসলে 9/5 না, আমাদের মূলবিন্দু থেকে সি পরিমাণ উপরে আছে। তাই তোমরা যদি ওয়াই এর মানটা বের করতে চাও তাহলে তোমরা সি পরিমাণ উপরে যেতে হবে তোমাদের। সি এর মান যেহেতু 32, তাই তুমি জাস্ট এতটুকু পরিমাণ 32 ঘর উপরে যাবে। তার মানে আমি বলতে পারি এই দাগটা আসলে 32 ডিগ্রি ফারেনহাইটের একটা দাগ, এবং এই দাগ থেকে তোমাকে এমন একটা সরলরেখা আঁকতে হবে যে সরলরেখার ঢালটা হচ্ছে 9/5। যেহেতু এম এর মানটা আমাদের 9/5, তার মানে ঢালটা কি হবে? 9/5 হবে। তো তুমি এখান থেকে ঢালের মানটা জানো, ঢাল মানে হচ্ছে ট্যান থিতা, এবং ট্যান থিতা মানে কি 9/5। তারপর তুমি যদি এখান থেকে থিতার মানটা বের করতে চাও, থিতা হবে হচ্ছে ট্যান ইনভার্স 9/5, এবং তোমরা ক্যালকুলেটরে যদি বের করো তাহলে ট্যান ইনভার্স 9/5 এর মানটা অবশ্যই আসবে 90 ডিগ্রির চেয়ে ছোট এবং 0 ডিগ্রির চেয়ে বড়। তার মানে আমাদের এখানে থিতা যেটা, সেটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করবে সরলরেখাটা, সেটার মান, এবং এটা অবশ্যই 0 ডিগ্রির চেয়ে বড় হবে, বাট 90 ডিগ্রির চেয়ে আমাদের ছোট হবে। তাহলে আমরা চোখের আন্দাজে এরকম একটা কি করব, রেখা টানবো যেটা হচ্ছে 0 ডিগ্রির চেয়ে বড় এবং 90 ডিগ্রির চেয়ে ছোট। কোন জায়গায় আমরা এই রেখাটা টানবো? আমরা অবশ্যই রেখাটা টানবো হচ্ছে আমাদের 32 ডিগ্রি ফারেনহাইট যেখানে আছে সেখানে। দ্যাট মিনস আমি যদি এখানে একটা কল্পিত লাইন টানি, এই লাইনটাই হচ্ছে আমাদের এক্স অক্ষের সমান্তরাল, এবং এই লাইনের সাপেক্ষে আমরা একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে এখানে একটা সরলরেখা আঁকবো, এবং এই অ্যাঙ্গেলটা হচ্ছে কি আমাদের থিতা, এবং এই সরলরেখাটার ঢাল যেটা, সেটা হচ্ছে 9/5। তার মানে এই সরলরেখার জন্য আমরা 9/5 ঢালের মানটা পাবো, এবং আমরা মূলবিন্দু থেকে ঠিক 32 ঘর উপরে এই সরলরেখাটাকে আঁকবো। তাহলে এটাই হচ্ছে আমাদের ফারেনহাইট বনাম ডিগ্রি সেন্টিগ্রেড যেই তাপমাত্রার স্কেল ছিল তাদের গ্রাফ। তাহলে আমরা প্রথম গ্রাফটা দেখলাম। আই থিঙ্ক তোমরা সবাই এই গ্রাফের কাহিনীটা বুঝতে পেরেছো। আমরা জাস্ট ইকুয়েশনটা সলভ করে এটাকে একটা সরলরেখার ইকুয়েশনে কনভার্ট করেছি, এবং ফাইনালি ওখান থেকে আমরা এই গ্রাফটা এঁকেছি। তো তাই যদি হয়ে থাকে আমরা 2 নম্বর গ্রাফটাও দেখে ফেলি। আমাদের 2 নম্বর গ্রাফটা হচ্ছে ক্যালভিন এবং ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। তাহলে আমরা একটু লিখি, আমাদের এটা হবে ক্যালভিন ভার্সেস ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে প্রথম কাজটা হচ্ছে কি, আমাদের ইকুয়েশনটা বের করতে হবে। তো আই থিঙ্ক তোমরা ইকুয়েশনটা জানো, যে আমরা আগের স্লাইড যদি তোমাদেরকে দেখাই, তুমি দেখতে পাচ্ছ k - 273/5 মানে যা, c/5 মানে তা। তাহলে আমরা এখানে লিখতে পারি c/5 মানে যা, k - 273/5 মানে কি তা, একই জিনিস।
তাই যদি হয় তাহলে আমাদের তো চিন্তাই নাই, উভয় পক্ষ থেকে আমরা 5 কাটা দিব, তাহলে সি এর মানটা হবে K-273। এবং এখানে আমরা কি করব, এক্স অক্ষ বরাবর সি কে রাখবো বা ডিগ্রি সেন্টিগ্রেডকে রাখবো। তার মানে কেটাকে আমরা যদি আলাদা করি আমরা পাবো C+273 এই মানটা। তো এটার গ্রাফ এখন আমরা কিভাবে রাখবো খেয়াল করে দেখো, এটাও কিন্তু আমাদের সেই ইকুয়েশনের মতো কাজ করে। দ্যাট মিনস y = mx + c এরকমভাবে কাজ করে। এবং আমি যদি আরেকটু ধরিয়ে দিই তোমাদেরকে, তাহলে দেখতে পাবে এখানে m এর যে মানটা এটা আসলে 1 হবে। কেন? কারণ এই c এর সাথে কিন্তু কোনো কিছু গুণ নেই 1 ছাড়া। আবার আমরা যদি বলি c এর যে মানটা কনস্ট্যান্ট সেটা হবে 273। তার মানে আমি যদি একটা গ্রাফ আঁকি, যে গ্রাফের x অক্ষ বরাবর থাকবে হচ্ছে আমাদের ডিগ্রি সেন্টিগ্রেড এবং y অক্ষ বরাবর থাকবে হচ্ছে আমাদের কেলভিন, তাহলে গ্রাফটা দেখাবো অনেকটা এরকম। ওকে, গ্রাফটা ঠিক মতো আঁকছি। তো y অক্ষ বরাবর আমরা রাখবো কাকে? অবশ্যই কেলভিনকে। এবং x অক্ষ বরাবর আমরা রাখবো কাকে? ডিগ্রি সেন্টিগ্রেডকে। তো এখন দেখো আমাদের y = mx + c এই গ্রাফটা কেমন হয়। অবশ্যই আমাদের এখানে c এর মানটা আগে দেখতে হবে। c হচ্ছে 273, তার মানে তুমি কেলভিন বরাবর এই পর্যন্ত 273 ঘর উপরে যাবে। তার মানে 273 কেলভিন হচ্ছে এই দাগ বরাবর। তারপর তুমি যদি এই দাগ বরাবর একটা এক্স অক্ষের সমান্তরাল লাইন টানো, এই লাইনের সাপেক্ষে আমাদের একটা সরলরেখা আঁকতে হবে যার ঢাল হবে কি 1। তার মানে সি এর সাথে যেহেতু এখানে 1 গুণ ছিল, তাই আমাদের ঢালের মান বা এম এর মানটা হচ্ছে কি 1। আর ঢাল যদি 1 হয় তাহলে আমি বলতে পারি tan থিটার মান হচ্ছে কি 1, কারণ ঢাল মানে কি tan থিটা। আবার tan থিটা যদি 1 হয়, থিটার মান অবশ্যই কি হবে? 45 ডিগ্রি হবে, কেননা tan 45 ডিগ্রির মান কত? 1। তাহলে আমরা এমন একটা সরলরেখা আঁকবো যার অ্যাঙ্গেলটা পজিটিভ এক্স অক্ষের সাপেক্ষে 45 ডিগ্রি হবে। তার মানে এখানে যে অ্যাঙ্গেলটা হবে সেটা অবশ্যই 45 ডিগ্রি হবে। এবং এই অ্যাঙ্গেল মানে এই সরলরেখাটা যে ঢাল হবে সেটা অবশ্যই 1 হবে। তাই থিঙ্ক তোমরা ধরতে পেরেছো এটাই হচ্ছে আমাদের সেই, আচ্ছা আমি একটু মুছিয়ে ফেললাম, এটাই হচ্ছে আমাদের সেই গ্রাফ যেটা হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড এবং ক্যালভিনের মধ্যে একটা সম্পর্ক নির্দেশ করে। তো এই দুটো গ্রাফ তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। এরপরে তোমাদের আরেকটা কনসেপ্ট দেখাবো, সেটা হচ্ছে ত্রুটিপূর্ণ থার্মোমিটার। ব্যাপারটা কীরকম? ধরো তুমি বাজার থেকে একটা থার্মোমিটার কিনে এনেছো এবং তোমাকে বলে দেওয়া হলো এই থার্মোমিটারটার মধ্যে একটা ত্রুটি আছে বা একটা ভুল আছে। অর্থাৎ তুমি যদি ডিগ্রি সেন্টিগ্রেডের থার্মোমিটার কিনো, তুমি যদি তোমার কি বলবো যে কোনো একটা জিনিসের তাপমাত্রা মাপো, তাহলে ওই থার্মোমিটার যেটা শো করবে সেটা আসলে অ্যাকচুয়াল তাপমাত্রা হবে না। তো সেক্ষেত্রে আমরা ওই ত্রুটিপূর্ণ থার্মোমিটারটাকে কারেকশন করার চেষ্টা করব। তো কিভাবে কারেকশন করব সেটা আমরা দেখি। তো খেয়াল করে দেখো, আমি এখানে পাশাপাশি 3টা থার্মোমিটার তোমাদেরকে দেখিয়েছি। তো তুমি ধরে নাও প্রথম থার্মোমিটারটা হচ্ছে একদম পিওর থার্মোমিটার, মানে একদম বিশুদ্ধ থার্মোমিটার যার রিডিংটা একদম 100% ওকে। 2 নম্বর থার্মোমিটার যেটা আছে এটার মধ্যে ভেজাল আছে, তার মানে এরর আছে বা ত্রুটি আছে। এবং 3 নম্বর থার্মোমিটার যেটা, ধরো সেটার মধ্যে আমাদের এরর আছে বা ত্রুটি আছে। ওকে, তো এখন আমি 2 নম্বর থার্মোমিটারটা কিনে আনলাম বাজার থেকে এবং তুমি 3 নম্বর থার্মোমিটার কিনে আনলে বাজার থেকে। তার মানে এটা হচ্ছে আমি, AMI আমি, আর এটা হচ্ছে তুমি, TUMI তুমি। ওকে, তো বাংলিশ লিখে ফেললাম। যাই হোক, তো আমি আর তুমির মধ্যে এখন পার্থক্য হচ্ছে কি আমরা দুজনেই ঝামেলায় পড়েছি যে আমরা একটা ত্রুটিপূর্ণ থার্মোমিটার কিনে এনেছি দুজনেই। এখন তোমার মানে আমার থার্মোমিটারটা হুট করে একটা তাপের রিডিং দিল, এটা এই যে এই লাইন বরাবর। তাহলে এই তাপের রিডিং যে দিল, কত দিল? এটা হচ্ছে দেখলেই দেখা যাচ্ছে যে 50 দিল। তো এখন আমি জাস্ট স্কেলটা একটু নির্ধারণ করি। ধরো এটা হচ্ছে আমাদের দেওয়াই আছে ডিগ্রি ফারেনহাইট স্কেল, তার মানে কোনো চিন্তা নাই, এটা হচ্ছে আমাদের 50 ডিগ্রি ফারেনহাইট। এবং তুমি যখন কোনো একটা বিষয়ের মানে কোনো একটা বস্তু যখন তাপমাত্রা মাপলে তুমি পেলে কি একদম 60 ডিগ্রি ফারেনহাইট। বাট আমাদের দুজনের তাপ আসলে সেম না। মানে তুমি ধরে নাও তুমি একটা বস্তুর তাপমাত্রা মেপেছো বা পানির তাপমাত্রা মেপেছো 60 ডিগ্রি ফারেনহাইট, আর আমি মেপে দেখলাম যে সেটা 50 ডিগ্রি ফারেনহাইট। এখন যেহেতু দুইটার মধ্যে ত্রুটি আছে, তার মানে আমাদের দুজনেরই এক্সাক্ট ভ্যালু কি হবে না, মানে অ্যাকুরেট হবে না। এবং আমি পিওর থার্মোমিটারের কথা বলি। এই পিওর থার্মোমিটারের মধ্যে আমরা জানি যে নিম্ন স্থির বিন্দু যেটা থাকে সেটা হচ্ছে কত থাকে, ফারেনহাইট স্কেলের জন্য 32 ডিগ্রি ফারেনহাইট থাকে। দ্যাট মিনস এটা মোটামুটি এই জায়গাটাতে থাকবে 32 ডিগ্রি ফারেনহাইট। আর ঊর্ধ্ব স্থির বিন্দু যেটা থাকে সেটা কত থাকে, 212 ডিগ্রি ফারেনহাইট। তো এখানে যদিও 212 দেখেনি, আমি জাস্ট ধরে নিলাম এই জায়গাটাতে 212 ডিগ্রি ফারেনহাইট আছে। জাস্ট ধরে নাও যে থার্মোমিটারটা আরও লম্বা। এবং আমি ধরে নিলাম যে আমার কথাটা, অর্থাৎ আমি যদি আমার থার্মোমিটারের রিডিংটা বের করতে চাই, তাহলে আমি ধরে নিলাম আমার এই 50 ডিগ্রি ফারেনহাইটটা হচ্ছে নির্দিষ্ট একটা তাপমাত্রা যেটা আমি ত্রুটিপূর্ণ থার্মোমিটারে পেয়েছি। এবং তোমরা যখন বাজার থেকে ত্রুটিপূর্ণ থার্মোমিটার কিনে আনবে, তখন ওই থার্মোমিটারের মধ্যে লেখাই থাকবে যে ওই থার্মোমিটারের জন্য
নিম্ন স্থিরবিন্দু কত এবং ঊর্ধ্ব স্থিরবিন্দু কত। এবং আমি দেখলাম কি আমার থার্মোমিটারের জন্য নিম্ন স্থিরবিন্দু কথার কথা ধরে নেওয়া হচ্ছে 20 ডিগ্রি ফারেনহাইট, ধরে নিলাম কথার কথা। তাহলে 20 ডিগ্রি ফারেনহাইট হচ্ছে আমার ত্রুটিপূর্ণ থার্মোমিটারের নিম্ন স্থিরবিন্দু। এবং ঊর্ধ্ব স্থিরবিন্দু আমি ধরে নিলাম আমার থার্মোমিটারের জন্য কথার কথা কত ধরবো, 200 ডিগ্রি ফারেনহাইট ধরে নাও। 200 না ধরে আমি 190 ধরি, জাস্ট এটা ধরে নিলাম। এই দুটো তথ্য আমার কাছে এখন দেওয়া। তার মানে আমি যে 50 ডিগ্রি ফারেনহাইট মাপলাম এটা আসলে অ্যাকুরেটলি 50 ডিগ্রি ফারেনহাইট না, এটা অন্য কিছু, তাই না? তো সেটা আমরা বের করব। বের করার জন্য আমরা সেম আগের ফর্মুলা খাটাবো, যেটা আমরা দেখেছিলাম একটা তাপমাত্রা স্কেল থেকে আরেকটা তাপমাত্রা স্কেলে কনভার্ট করার যে সূত্রটা, সেটাই আমরা ইউজ করব। কিভাবে, জাস্ট একবার বলি। তুমি ধরে নাও তোমার এই 50 ডিগ্রি ফারেনহাইটটা, মানে আমি তো ধরছি এটা, তাহলে আমার এই 50 ডিগ্রি ফারেনহাইটটা হচ্ছে মাপা তাপমাত্রা। তাহলে আমি কি করব, আমি আচ্ছা ভিন্ন কালারে দেখাই। আমি 50 ডিগ্রি ফারেনহাইটটাকে এখানে লিখব, মাইনাস দিব আমার যে থার্মোমিটারটা আমি কিনেছি তার নিম্ন স্থিরবিন্দুকে, দ্যাট মিনস আইস পয়েন্টকে। তো আমার থার্মোমিটারের আইস পয়েন্ট হচ্ছে 20, ভাগ করব কি দিয়ে, অবশ্যই আমার সেই ত্রুটিপূর্ণ থার্মোমিটারের ঊর্ধ্ব স্থিরবিন্দু মাইনাস হচ্ছে নিম্ন স্থিরবিন্দুকে। তার মানে এই জিনিসটা আমরা আরও একবার দেখেছিলাম যখন আমরা তাপমাত্রা বিভিন্ন স্কেলের মধ্যে তুলনা করেছিলাম বা কম্পেয়ার করেছিলাম তখন। তাহলে তোমার ত্রুটিপূর্ণ থার্মোমিটারটা যদি পাও তুমি যে রিডিংটা পাবে সেই রিডিংটাকে ওই ত্রুটিপূর্ণ থার্মোমিটারের প্রথমে আইস পয়েন্ট বা নিম্ন স্থিরবিন্দু দিয়ে বিয়োগ করবে, আর নিচে সেটাকে ভাগ করবে কি ওই থার্মোমিটারের ঊর্ধ্ব স্থিরবিন্দু মাইনাস হচ্ছে নিম্ন স্থিরবিন্দু, এটা ইকুয়াল দিবে। ইকুয়াল কোনটা দিবে, এবার তুমি পিওর থার্মোমিটারটার রিডিং নিয়ে আসবে। তুমি ধরো তোমার এই 50 ডিগ্রি ফারেনহাইট পিওর থার্মোমিটারে কোনো একটা রিডিং দিয়েছে, তুমি জানো না, ওই রিডিংটাকে তুমি জাস্ট এফ ধরে নাও। তার মানে আমরা প্রথমে এফ লিখবো, মাইনাস পিওর যে থার্মোমিটারটা আছে বা ভেজাল মুক্ত যে থার্মোমিটারটা আছে তার নিম্ন স্থিরবিন্দু নিব। এবং আমরা জানি ফারেনহাইটের জন্য নিম্ন স্থিরবিন্দু হচ্ছে কি 32 ডিগ্রি ফারেনহাইট। নিচে ভাগ করব কি দিয়ে, বিশুদ্ধ থার্মোমিটারের ঊর্ধ্ব স্থিরবিন্দু মাইনাস নিম্ন স্থিরবিন্দু দিয়ে। তাহলে এইটুকু জিনিসটা তুমি যদি ক্যালকুলেশন করো, ফাইনালি তুমি যে এফ এর মানটা পাবে সেটাই হবে কি তোমার অ্যাকচুয়াল রিডিং, যে রিডিংটা তোমার ত্রুটিপূর্ণ থার্মোমিটারে 50 ডিগ্রি ফারেনহাইট হিসেবে কাজ করছিল। তাহলে এখান থেকে হিসাবটা তুমি করে নেবে, মানে আমি একটা সময় করে নেব, তখন আমি এখানে যা পাবো সেটা হচ্ছে কি আমার অ্যাকচুয়াল রিডিং, যেটা আসলে ত্রুটিপূর্ণ থার্মোমিটারে 50 ডিগ্রি ফারেনহাইট ছিল। এবার আমি তোমার কথা বলি। তাহলে এখন তুমি যেটা করবে সেম কাজটা করবে। তার মানে তুমি ধরে নাও তোমার রিডিং এসেছে 60 ডিগ্রি ফারেনহাইট, এবং তুমি যে থার্মোমিটারটা কিনেছো বাজার থেকে, ওই বাজারে কেনা থার্মোমিটারে লিখে দেওয়া হলো তোমার নিম্ন স্থিরবিন্দু হচ্ছে ধরো 10 ডিগ্রি ফারেনহাইট, এবং তোমাকে লিখে দেওয়া হলো ঊর্ধ্ব স্থিরবিন্দু হচ্ছে ধরো 200 ডিগ্রি ফারেনহাইট। তাহলে তুমি কি করবে, সেম কাজটাই করবে। তুমি প্রথমে তোমার রিডিংটা নিবে 60 ডিগ্রি, মানে 60 ডিগ্রি ফারেনহাইট, তারপর তোমার থার্মোমিটারের নিম্ন স্থিরবিন্দুকে বিয়োগ করবে, নিচে তোমার ঊর্ধ্ব স্থিরবিন্দু মাইনাস নিম্ন স্থিরবিন্দু করে দিবে বিয়োগ, ইজিক্যাল টু সেই পিওর থার্মোমিটার যেটা ফারেনহাইটে ছিল সেটার একটা পয়েন্ট ধরবে, ধরো এফ ধরলাম, এফই হচ্ছে তোমার অ্যাকচুয়াল মান, মাইনাস হচ্ছে সেম কাজ করবো 32, নিচে হচ্ছে 112 মাইনাস 32। এটা করে তুমি এখান থেকে যেই মানটা পাবে এফ এর, সেটাই হচ্ছে তোমার অ্যাকচুয়াল মান, যেটা তোমার ত্রুটিপূর্ণ থার্মোমিটারে 60 ডিগ্রি ফারেনহাইট হিসেবে কাজ করছিল। এবং আমি এটা যদিও ফারেনহাইটের জন্য দেখিয়েছি, বাট সেম ঘটনাটা আমরা সেলসিয়াস স্কেলের জন্য ঘটাতে পারি, ক্যালভিন স্কেলের জন্য ঘটাতে পারি, র্যাঙ্কিং স্কেলের জন্য ঘটাতে পারি, বা রিওমার স্কেলের জন্য ঘটাতে পারি। তার মানে যে কোনো স্কেলে বা যে কোনো থার্মোমিটারের স্কেলের মধ্যে আমাদের ত্রুটি থাকতে পারে বা ভুল থাকতে পারে বা এরর থাকতে পারে, সবগুলোকে আমরা তাদের রেফারেন্স যে থার্মোমিটারটা আছে তাদেরকে ইউজ করে সহজে বের করে ফেলতে পারবো। তাই তোমার এই দুটো কেসের মধ্যে আমি দেখালাম যে একটা থার্মোমিটারে যদি ত্রুটি থাকে, অবশ্যই সেই ত্রুটির সাথে সাথে আমাদের দুটো জিনিসই জানতে হবে। একটা হচ্ছে ওই ত্রুটিপূর্ণ থার্মোমিটারের নিম্ন স্থিরবিন্দু কত এবং ঊর্ধ্ব স্থিরবিন্দু কত।